ജ്ഞാനഭക്തിപരാക്കിയ സംകോളം നിരന്തര സന്തോഷം നിത്യതിരപ്തി സുഖിർവം സ്വച്ഛിദാനന്ദ സ്വരൂപം ദൃഷ്ടിലയ പോദ ഭവനാതീതം ബ്രഹ്മജ്ഞാന ശിവോഹം ശിവോഹം കേശകാല വസ്തു പരിച്ഛേദരഹിതം സുസാദി. Welcome to Om Gnosis, the Occult South Asia podcast. Today, we have a really special treat for you. We're joined by Dr. Simon Zakaria, who is writer, researcher, and deputy director of the Bangla Academy. He's also the chairperson and director of the Bhabnagar Foundation. He's internationally recognized for his ethnographic field surveys, and he's delivered academic lectures on language, literature, and culture to the University of Chicago, University of Pennsylvania, UC Santa Barbara, where I had the chance to host Simon once, University of Washington, where we first met, I believe, Tokyo University of Foreign Studies, and many other places. Recently came back from the UNESCO ICH NGO Forum, a symposium in Paraguay, and has attended and conducted various workshops in France, Sri Lanka, Turkey, the Kyrgyz Republic, Nepal, Philippines, Morocco, and different regions of India. Many of Simon's publications, you're very prolific, written a lot of books and articles. Some of the most featured of these are Pronomohi Bongomata, the indigenous cultural forms of Bangladesh, also co-editor of City of Mirrors, Songs of Lalon Shai, which we had the opportunity to work on together. Traditional Music Instruments of Bangladesh, which is a wonderful book as well. He's the editor of Bhabnagar, the International Journal of Bengal Studies, and received the Bangla Academy Literary Award in 2019. So this time we'll speak in Bangla to make it a little more natural for the interview. But it's a great pleasure to welcome Simon. So follow along, with the captions on the screen if you can't understand Bangla. Okay, ঠিক আছে. Welcome Simon. তোমাকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে যুক্ত করার জন্য, এবং তুমি যে অসাধারণ কাজ করছো, বিশেষ করে পুরো সাউথ এশিয়ার ধর্ম, দর্শন, সংস্কৃতি, গুপ্ত সাধনা, এগুলো আমাদেরকে খুব আকৃষ্ট করে। এবং তোমার সঙ্গেও আমরা সিটি অফ মিরর্স, সংস অফ লালন শাহ, ডক্টর ক্যারল সলোমনের একটা মাইলস্টোন ওয়ার্ক, সেটাকে আমরা সম্পাদনা করে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, নিউ ইয়র্ক থেকে প্রকাশ করতে পেরেছি। এটা খুব আনন্দের এবং গর্বের, এবং আমাদের একটা নৈতিক দায়িত্বের ভিতরে ছিল ক্যারলের কাজগুলোকে সামনে নিয়ে আসা। অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। স্বাগতম। তোমার সাথে 10 না এখন 15 বছরের আগে দেখা হতে পারে, কিন্তু তার আগে তোমার সব ইতিহাস আর কিভাবে আগ্রহ পেয়েছো এসব কিছু, লোক সংস্কৃতি, তারপর বাংলার ঐতিহ্য আর অনেক কিছু নিয়ে তো আসলে আমার কোনো আইডিয়া নেই। তো প্রথমে তোমার ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু কথা বলতে পারবে? দেশের বাড়ি কোথায় আমি জানি, কিন্তু দেখতে হতে পারে জানে না। তোমার একটা পিএইচডি আছে কোন বিষয় নিয়ে, আর কিভাবে আসলে বাংলাদেশের লোক সংস্কৃতি নিয়ে প্রথমে আগ্রহ তৈরি হয়েছে? হ্যাঁ, আসলে আমার জন্ম বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটি সাংস্কৃতিক জেলা, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার জুঙ্গলি গ্রামে। এই অঞ্চলটা হলো আমাদের দেশের ভাব সাধনার জন্য, বিশেষ করে গুপ্ত সাধনা, ফকিরি সাধনা, বাউল সাধনার জন্য, বৈষ্ণব সাধনার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে আমার জন্ম, এবং আমাদের জন্মের পরে আমার যে একটা হলো মায়ের বাড়ি, মা যেখানে জন্ম নিয়েছিলেন আমি সেখানে জন্ম নিয়েছি। তারপরে একটা বাবার বাড়ি আছে, সেটাও পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বসন্তপুর গ্রামে। এই বসন্তপুর গ্রামও খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের ভাব সাধনার জন্য, বিশেষ করে নাথ সাধনা, দেহ সাধনা, সুফি সাধনা, বাউল সাধনার জন্য খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র।
কারণ এই জঙ্গলি গ্রাম এবং আমি যে স্কুলে পড়েছি, যেটা হাই স্কুল ছিল হরিনারায়ণপুর হাই স্কুল। হরিনারায়ণপুর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে ফকির লালন সাহেব বহুবার এসেছেন। সাধনার সঙ্গে তার শিষ্যরা অনেকে ছিলেন। পাশাপাশি বসন্তপুরের পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে চরচড়িয়া। সেখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাধন কেন্দ্র। তুমি সেখানে আমার সঙ্গে ভিজিট করেছো চরচড়িয়া গ্রামে। সেখানে ফকির লালন সাহেব দ্বিতীয় আশ্রম বলা হয়। এই চরচড়িয়া গ্রামে ছিলেন ফকির লালন শাহের সবথেকে আস্থাভাজন শিষ্য শাকের শাহের আশ্রম। সেই আশ্রমটা শোনা যায় যে উনি লালন শাহকে পুরোটাই দান করেছিলেন। প্রায় 100 বিঘার মতো সেখানে সম্পত্তি আছে এখনো। সেখানে এখনো ফকিরি ধারার সঙ্গে চর্চা করছেন অনেকে। তো এইখানে হলো আমার জন্ম এবং আমার পাশের গ্রামেই শ্রীকান্ত খেপা, যিনি মূলত নাথ পন্থী সাধনার সঙ্গে যুক্ত ছিলেন। শ্রীকান্ত খেপারও অনেক গান আছে, প্রায় 300-400 গান প্রকাশিত হয়েছে। এর বাইরেও তার অনেক গান আছে। পাশাপাশি আমার পাশের গ্রামেই এটা আরমান শাহ ওরফে ন্যাংটা শাহ বলে, সেই ন্যাংটা শাহের আশ্রম। এইসব নিয়ে কিন্তু অসাধারণ কিছু কিংবদন্তি আছে এবং সাধনার সঙ্গে যুক্ত কিংবদন্তি। সাধারণ মানুষ এবং সাধক এই দুইটার ভিতরে কিভাবে দ্বন্দ্ব হতো, কিভাবে মিলমিশ হয়েছে এইসব গল্পগুলো আছে। তো এই সব জায়গায় আমার জন্ম হওয়ার কারণে আমি জন্মগতভাবেই অত্যন্ত গর্বের অধিকারী যে আমি এই সব সাংস্কৃতিক ঐতিহ্যের ভিতরেই বসবাস করেছি এবং বড় হয়ে উঠেছি। তারপরে আমি যখন প্রাইমারি স্কুলে, হাই স্কুলে পড়ি, তখন আমাদের অঞ্চলের প্রত্যেকটা পরিবারেই একটা সংস্কৃতি আছে, যেমন গান, নাচ, তারপরে নাটকের অভিনয়। এবং বিশেষ করে বাংলাদেশের এই ঝিনাইদহ কুষ্টিয়া অঞ্চলের যখন কোনো বিয়ে হয় বা মুসলমানি হয়, এই ধরনের অনুষ্ঠানগুলোতে বা বাৎসরিক বিভিন্ন অনুষ্ঠান হয়, স্কুলের বাৎসরিক অনুষ্ঠান হয়, সেসব অনুষ্ঠানে এক ধরনের পরিবেশনা হয়, সেটাকে বলে সংসাজা। হ্যাঁ হ্যাঁ, সেই সংসাজায় মূলত আমরা মায়ের সঙ্গে, বিশেষ করে আমার স্মৃতিতে আছে, আমি মায়ের সঙ্গে বহুবার সেজেছি এবং বিয়ে বাড়িতে মায়ের সঙ্গে নেচেছি সেই সংসাজে মানে আমি মানুষ, কিন্তু আমি হয়তো বানরের অভিনয় করছি, বানর সেজেছি। অথবা ছোটবেলায় আমি তো লৈঙ্গিকভাবে পুরুষ, কিন্তু ছোটবেলায় অনেক সময় সেজেছি, নারী সেজেছি, শাড়ি পরে, গহনাগাটি পরে, এইভাবে বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে সেই বিয়ের সময় আনন্দ করা, মানুষকে আনন্দ দেওয়া। পাশাপাশি এই আনন্দের বিনিময়ে যখন সংসেজে একজনের কাছে যাচ্ছি, তখন ওই মানুষগুলো আবার আমাদেরকে কিছু উপহার দিত, কিছু টাকা বা বিভিন্ন ধরনের উপহার দিতেন। এই আনন্দ পেয়ে উপহারটা দিতেন এবং তাদেরকে আমরা ভক্তি দিয়ে আবার আরেকটা বাড়িতে ঢুকতাম। এই আর কি সামাজিক একটা সাংস্কৃতিক আবহাওয়া ছিল। যেমন তুমি আমার গ্রামের বাড়িতে গেছো বসন্তপুর, সেখানে আমার বাড়ির সামনেই একটা বড় স্কুলের মাঠ আছে। সেই মাঠে আমরা ছোটবেলা থেকে দেখেছি যে যাত্রা পালা হতো মাসব্যাপী। এই যে শীতের সময় হলে 1 মাস স্কুল বন্ধ থাকতো এবং ওই সময়টায় ওই স্কুলের মাঠেই বাংলাদেশের বিখ্যাত সব যাত্রা দল আসতেন। তারা 1 মাস ওইভাবে প্যান্ডেল খাটিয়ে থাকতেন। অভিনেত্রী, অভিনয় শিল্পী, বাদ্যযন্ত্রী, যাত্রার মালিক সবাই এসে ওখানে থাকতেন এবং কোথায় কোন দূর থেকে আসছেন, কিন্তু গ্রামের মানুষের সঙ্গে তাদের একটা সম্পর্ক তৈরি হতো এবং ওই মাঠে কিন্তু একটা মেলা বসে যেত। যেমন এদিকে মিষ্টির দোকান বসে গেছে, বিভিন্ন ধরনের দোকান বসছে, উপহার সামগ্রীর দোকান। বাচ্চারা সহ আমরা মায়ের কোলে বসে মূলত যাত্রাপালা দেখতাম। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ অভিনয় অঞ্চল এই অঞ্চলে, সেটা হলো গাজীর গান। এটা গাজী কালু চম্পাবতী, এটা মূলত মধ্যযুগের যে মুসলিম পীর কাহিনীর ভিতরে এটা প্রেম এবং রাজনীতি এবং ভক্তি, বিশ্বাস সবকিছু মিলিয়ে এই গাজী কালু চম্পাবতীর কাহিনী প্রচলিত আছে। এবং আমাদের এলাকায় গাজী কালু, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার হলো আছে, গাজী কালু চম্পাবতীর একটা সমাধি আছে এবং সেখানে মূলত সেটাও খুব মজার যে সেখানে হিজড়াদের,
বিশেষ করে ট্রান্সজেন্ডার যারা, তাদের একটা সম্মেলন হয় প্রতি বছরের ফাল্গুন মাসের শেষ সপ্তাহে এই আচ্ছা। গাজীকালী চম্পাবতীর মানে আশ্রমে। সেক্ষেত্রে আমরা দেখি যে ওই অঞ্চলে যেমন নারী, পুরুষ এবং হিজড়া মানে অন্যান্য লিঙ্গ, এইগুলোর ভিতরে একটা সম্পর্ক ছিল। এইগুলোকে সবাইকে একটা সমানভাবে দেখা হতো, সবার একটা সমান মর্যাদার জায়গা ছিল। পাশাপাশি আমার ব্যাকগ্রাউন্ডের কথা যদি বলি, যে আমরা ছোটবেলায় যেমন আমরা যাত্রা দেখলাম, গাজীর গান দেখলাম, তো ঝাপান খেলা, সাপুড়েরা ছিল প্রত্যেক গ্রামেই। ওই অঞ্চলের প্রত্যেক গ্রামেই একটা করে সাপুড়ে থাকে সচরাচর। তারপরে এই আচ্ছা। সাপুড়েরা সাপ ধরে, হুম, সাপ খেলা করায়, সাপ খেলা মানে ঝাপান খেলা করায়, হুম, আর চিকিৎসা করে। কাউকে যদি সাপে দংশন করে, তখন তাকে তো হসপিটালে নিয়ে যাওয়ার উপায় তখন ছিল না, বা এখনো নেই গ্রামে। হুম, তখন এই সাপুড়েরা মূলত ঝাড়ফুঁক দিয়ে, এটাও গুপ্ত সাধনার সঙ্গে যুক্ত আছে, হ্যাঁ, ঝাড়ফুঁক যুক্ত করে আছে। গাছগাছালি দিয়ে এই মানুষকে সেবা দিতেন। এবং এই সাপুড়েরাও কিন্তু অনেক কিছুর সঙ্গে যুক্ত, বিশেষ করে একদম প্রাচীনকালের যে ভাব সাধনার যে ধারা, সেই দেহ সাধনার যে ধারা, এই ধারাগুলো সম্পর্কে তারা জানেন। এবং তারা অনেক সময় মানুষকে ইশারা ভাষায় মানে বিভিন্ন ধরনের শিক্ষা দেন। হুম, এইগুলো অনেক বিষয় আছে। যেমন আমি যখন বিয়ে করতে যাচ্ছি, হুম, বিয়ের ঠিক আগের দিন সাপুড়ে আসলেন আমাদের বাড়িতে। এসে তাই? একটা গান, হ্যাঁ, একটা গান করলেন। অসাধারণ একটি গান। সেটা হলো আমাদের বাউল সাধনায় যে বীর্য রক্ষার বিষয় আছে, বীজ রক্ষা, দেহকে রক্ষা করা, সেই গানটা উনি গেয়ে শোনালেন। এই গানটা আহ, গেয়ে উনি কিন্তু কিছুই বললেন না, গানটা শুধু আমাকে শুনিয়ে গেলেন। কিন্তু একজন বিবাহ যাত্রার একজন বর হিসাবে আমার ভিতরে এই গানটা বিভিন্ন ধরনের বিক্রিয়া তৈরি করতেছে, যে উনি কি গানের ভিতরে কি বোঝাতে চাইলেন। হুম, হুম, এবং এগুলো কিন্তু মানুষকে এইভাবে তারা শিক্ষা দিয়েছেন, যে আমরা বিয়ের পরে যেমন সেক্সুয়াল ইন্টিমেসিতে যাব, সেখানে আমার ভূমিকাটা কি হবে। এগুলো কিন্তু গ্রামীণ আহ, সাধারণ সাধকরা আমাদেরকে কিন্তু বুঝিয়ে দেন, হুম, সেটা একটু ইশারা ভাষায়। আমরা যেভাবে লেখাপড়া জেনে সবকিছু স্পষ্ট বলতে চাই, ওরা স্পষ্ট বলেন না, কিন্তু স্পষ্টই বলেন, কিন্তু একটা একটা মেটাফরিক ল্যাঙ্গুয়েজ থাকে। হুম, সেটা গ্রাম থেকেই আমরা দেখেছি, আমরা শিখেছি। এই হলো আমার বেড়ে ওঠার কাহিনী, এবং এর ভিতর থেকেই মূলত লোক সংস্কৃতির প্রতি আমার আগ্রহ তৈরি হয়। তারপরে তুমি যেটা ভূমিকায় বলেছিলে যে প্রণমহি বঙ্গমাতা আমার একটা বিখ্যাত কাজ, হুম, এবং আমি যখন মূলত একটু ইন্টারমিডিয়েট পাশ করার পরে যখন অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তখন থেকে আমার ভিতরে এক ধরনের বাসনা তৈরি হয় যে আমি একজন ক্রিয়েটিভ রাইটার, মূলত কবিতা লিখতাম, তারপরে নাটক আচ্ছা। লিখেছি। কবিতা, নাটক লিখতে যে, নাটক, হ্যাঁ, হুম, হ্যাঁ, গান লিখেছি। তে গান। Wow. হ্যাঁ, তে নাটক লিখতে যেয়ে আমার কাছে মনে হলো যে আমরা মঞ্চে, বিশেষ করে আমাদের স্টেজে যে নাটক দেখি, সেই নাটক তো আমার যে গাজীর গান গ্রামে যে দেখেছি, আমার যে অভিজ্ঞতা, বা রামায়ণ গান যেটা দেখেছি গ্রামে, বা যাত্রা গান যেটা আমি গ্রামে দেখেছি, এখন শহরের স্টেজের নাটক এবং গ্রামীণ নাটকের ভিতর অনেক পার্থক্য। হুম, আমি মূলত চেয়েছিলাম যে গ্রামের এই পালাকারদের মতো পালা নাট্য লিখব, এবং আচ্ছা, আমার নাটক এইভাবে গাজীর গানের মতো গ্রামের লোকশিল্পীরা অভিনয় করবে। আচ্ছা, সেই বাসনা থেকে মূলত আমি গ্রামগঞ্জে ঘোরা শুরু করি, এবং হুম, এই বিভিন্ন ধরনের যে ফোক থিয়েটার আছে, সেই ফর্মগুলো দেখা শুরু করি, সেগুলো নিয়ে নোট নেওয়া শুরু করি, রেকর্ড করা শুরু করি, ছবি তোলা শুরু করি। পরবর্তীতে সেটা আমাদের দেশের বিখ্যাত একটা নিউজ পেপার, বাংলা নিউজ পেপার প্রথম আলো, সেই প্রথম পত্রিকায়, আলো, খুব নাম হ্যাঁ, নাম করা। হ্যাঁ, হ্যাঁ, হুম, সেই পত্রিকায় প্রথমত আমি ২ টা আর্টিকেল দিই আমার এই অভিজ্ঞতা থেকে। ১ম দিয়েছিলাম আমি, নিশ্চয়ই তোমার সঙ্গে হয়তো পরিচয় আছে, সেউড়িয়া গ্রামের দাউদ পাগলা। হুম, দাউদ উনি পাগলা। একটা গামছা পরে থাকতেন, এবং গামছা একটা গলায় দিতেন। উনাকে ১২ মাসই দেখতাম, সবসময় গামছা পরে থাকতেন। হুম, গামছা একটা নিচের দিকে আর একটা উপরের দিকে থাকতো। আর কোনো কিছু পরতেন না। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময়। হুম, তো দাউদ পাগলার একটা সাক্ষাৎকার আমি নিই। এটা ১৯৯১-৯২ সালের দিকে, এবং পরে সেটা আমি আ
প্রথম আলোতে প্রথম আমি জমা দিই, কিন্তু প্রথম আলোর পত্রিকায় এই ধরনের লেখা কখনো পাইনি। হুম, না। তখন এটা ওরা ছাপতে একটু দ্বিধায় পড়ে যায়, এটা কিভাবে ছাপবে, কোথায় ছাপবে, কিন্তু হুম। লেখাটা গুরুত্বপূর্ণ। হুম, কারণ ওই লেখার ভিতরে আছে একজন গরিব ফকির বা একজন বাউল, যার বাসনা হচ্ছে আজমিরে যাওয়া, কিন্তু তার কাছে কোনো আজমিরে টাকা যাওয়া। নেই। হুম, আজমির শরীফে যাবে, তার কাছে কোনো টাকা নেই, কিন্তু লালন শাহের মাজার থেকে বহু সাধকরা আজমির শরীফে যায় টাকা পয়সার জোরে, কিন্তু ওই ওই ফকিরের তো টাকা নেই, তো উনি কিভাবে যাবে? কিভাবে? তে- তো ওনার ভিতরে এক ধরনের অভিজ্ঞতা আসে, একটা স্বপ্ন আসে, একটা ইশারা আসে যে তুমি তোমার মাকে আগে ভক্তি দাও, মায়ের পা ধুয়ে সেই পানিটা তুমি খাও। হুম, যদি একবার মায়ের পা ধুয়ে সেই পানিটা খেতে তোমার না ইচ্ছে করে, তাহলে আরেকবার ধোও। হুম, দ্বিতীয়বার ধুয়েও যদি তোমার রুচিতে বাধে, ওই পানিটা খেতে তোমার ইচ্ছে করছে না, তখন তৃতীয়বার ধোও। এরকম যতবার খুশি তোমার ধুয়ে তারপরে ওই পানিটা, তুমি মায়ের পা ধোয়া পানি তুমি পান করো, হুম, এবং এই ভক্তিটা প্রকাশের গুণেই তুমি আজমির শরীফে যেতে পারবে। হুম। Wow, এবং অসাধারণ। দাউদ পাগলা আমাকে সাক্ষাৎকারে বলে তিনি তাই করেন, হুম, এবং তাই করার পরে ওর ভিতরে এক ধরনের মানে এমন একটা তৈরি হয়, আবহ তৈরি হয়, যে ও সামনে থেকে কে যেন ওকে ডাকছে, এবং ও সেই দিকে ধাবিত হচ্ছে, ধাবিত হতে 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 ফাইনালি সে আজমির শরীফে পৌঁছে যায়। এই জার্নির কাহিনীটা আমি প্রথম আলোতে প্রথম দিয়েছিলাম, তারপর প্রথম আলোতে এটা 6 মাস পরে ছাপা হয়। তারপরে আমি আরেকটি লেখা দিই কুষ্টিয়া অঞ্চলেরই, রামায়ণ গানের উপরে, এই কীর্তন গান নহে। আচ্ছা। হুম, কুষ্টিয়াতে মূলত রামায়ণ গান খুব জনপ্রিয়, এবং কৃত্তিবাসী রামায়ণের হুম, সবগুলো পালাই কুষ্টিয়াতে বিভিন্ন বাড়ির উঠানে, বিশেষ করে হিন্দুরা মারা গেলে তাদের শ্রাদ্ধের অনুষ্ঠানে হুম, অভিনয় আকারে পরিবেশন করে গায়করা। এবং এই রামায়ণ গানের আসরে যে দেখি, ওরা কিন্তু শুধু বৈষ্ণব গায়ক গাচ্ছেন, হুম, রামপদ মহন্ত গোসাই তার নাম, কিন্তু আমি আসরে যে অবাক হই যে উনি সব সময় সব ধর্মের সম্মিলনের কথা রামায়ণ গানের আসরে বলেন। হুম, যে যেমন এই কীর্তন গান নহে, এই কীর্তন মানব মঙ্গলের জন্য। উনি বললেন না এটা বৈষ্ণবদের মঙ্গলের জন্য, এটা বললেন না এটা হিন্দুদের মঙ্গলের জন্য, হুম। উনি বললেন এই কীর্তন মানব মঙ্গলের জন্য। মানব এবং মঙ্গল। উনি তুলনাও করেন যে যে মুসলমানদের যে কয়েকটা যুগ, হিন্দুদেরও কয়েকটা যুগ, হুম, মুসলমানদের যে কয়টা নবী, হিন্দুদেরও সে কয়টা অবতার, হুম, এবং মুসলমানদের যতগুলো আহ, মানে পবিত্র গ্রন্থ, হলি টেক্সট, হিন্দুদেরও সেই কয়টা হলি টেক্সট। এইভাবে তুলনা করে উনি দেখান যে আসলে পৃথিবীতে সব ধর্মের ভিতরেই একটা মিল আছে, সাদৃশ্য আছে, হুম। এবং সেই জায়গা থেকে আমরা মানুষকে মঙ্গলের জন্য গান করি। এটা আমি প্রণমোহী বঙ্গমাতার দ্বিতীয় লেখাটা দিই, সেটাও প্রায় কয়েক মাস পরে ছাপা হয়। আচ্ছা। তারপরে আমি আর একটা লেখা লিখি, এটাও মনসামঙ্গল নিয়ে। এটা রাজশাহী অঞ্চলের ইচ্ছা পূরণের মনসা দেবী, এইরকম হুম, একটা লেখা লিখি। হুম, হুম, এই লেখাটা প্রকাশের পরে প্রথম আলোতে মোটামুটি খুব আলোড়ন সৃষ্টি হয়, এবং প্রথম আলো থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয় যে আমি কি এই প্রণমোহী বঙ্গমাতা নামে একটা নিয়মিত লেখা শুরু করতে পারি কিনা। আচ্ছা। এবং সেই লেখাগুলো প্রথম আলোতে মূলত প্রতি মাসে 2টা করে ছাপা হতো। সেটা আমার গ্রামে ঘোরার এবং সাংস্কৃতিক যেসব চর্চা আমি দেখতাম, ঐতিহ্যগত সংস্কৃতি, বিশেষ করে রিচুয়ালিস্টিক পারফরমেন্স, মানে আমাদের কৃত্যমূলক যেসব পরিবেশন আছে, গান, নাচ, অভিনয়, হুম, নাট্যধর্মী এবং এপিকগুলো, সেগুলো নিয়ে লিখতাম। লেখার পরে এটা বেশ জনপ্রিয় হয়। পরে এটা পাশাপাশি আমাদের এখানে আরেকটা বিখ্যাত নিউজ পেপার আছে, ইংরেজি, ডেইলি স্টার। হুম, ডেইলি স্টার। হ্যাঁ, প্রথম আলোর এই লেখাগুলো পরবর্তীতে ডেইলি স্টারে নিয়মিতভাবে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করে ছাপা হয়। আচ্ছা। এই হলো আমার মূলত সাংস্কৃতিক অভিযাত্রার শুরু এবং আহ, আহ, চর্চার জায়গাটা। এবং তারপর থেকে মূলত আমি এই কাজের ভিতরেই নিবেদিত আছি, গভীরভাবে যুক্ত আছি। আর তুমি আরেকটা প্রশ্ন করেছো,
আহ, সেই প্রশ্নটা হলো আমার পিএইচডি বিষয় নিয়ে। আমার পিএইচডি আমি যেটা করেছি সেই বিষয়টা হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যের ভাষারীতি এবং বিষয় নিয়ে। হুম, কিন্তু পিএইচডির আগে আমি আরেকটা গবেষণা করি, সেটা হলো বাংলাদেশের লোকায়ত রামায়ণের রাম সীতা চরিত্র। আচ্ছা। সেটা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। সেখানে আমি যেটা বলছিলাম যে রামায়ণ, লোকায়ত রামায়ণ বাংলাদেশের, যেমন ইসলামিক রাষ্ট্র হিসেবে আমরা দেখি বাংলাদেশকে, হুম, মুসলিম প্রধান, কিন্তু এই দেশে অমৃত ভাণ্ডার হচ্ছে রামায়ণ গান। এদেশের হিন্দুরা যেভাবে রামায়ণের পালা লিখেছেন, মুসলিমরা লিখেছেন, বৈষ্ণবরা লিখেছেন, হুম, নারীরা লিখেছেন, এরকম অজস্র রামায়ণের কাহিনী আছে এবং সেই রামায়ণগুলো বাল্মীকি রামায়ণের থেকে আলাদা, কৃত্তিবাসী রামায়ণের থেকে আলাদা একটা নতুন রামায়ণ সেখানে আছে, নতুন চরিত্র নির্মাণ করেছে। সেগুলো ছিল আমার এমফিল গবেষণা এবং সেখানে আমি মুসলিমদের রামায়ণের বৈশিষ্ট্য দেখেছি, কি প্রবণতা হয়, নারীরা যখন রামায়ণ লিখছে সেটা কি পরিবর্তন ঘটে, সেগুলো নিয়ে আমি ব্যাখ্যা করেছি। পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পিএইচডি করি, যেটা বলছিলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যের বিষয় এবং ভাষারীতি। ভাষারীতির ক্ষেত্রে আমাদের প্রচলিত একটা ধারণা আছে, সব গবেষকরা আগে বলেছেন, সেটা সুকুমার সেন, আশুতোষ ভট্টাচার্য, যারা বাংলাদেশের বাংলা ভাষার সাংস্কৃতিক এবং সাহিত্য বড় গবেষক, তারা সবাই বলেছেন লোকনাটকের ভাষা মানেই আঞ্চলিক ভাষা। কিন্তু এটা আমরা বলতে পারি না। আমি যখন গ্রামে গ্রামে ঘুরেছি তখন আমি প্রত্যক্ষ করেছি যে আমাদের ট্র্যাডিশনাল নাটক, যেটা লোকনাটক বলছি বা ঐতিহ্যবাহী নাটক বলি, সেটার ভাষারীতি নির্ভর করে বিষয়বস্তুর উপরে। আচ্ছা। অর্থাৎ যখন এপিক নির্ভর কাহিনী পরিবেশনা করে গ্রামের লোকজন, পালাকাররা বা অভিনয় শিল্পীরা, সেই নাটকগুলোর প্রবণতা দেখেছি যে সেগুলো একটু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে হয়, অর্থাৎ শুদ্ধ বাংলা, সংস্কৃত শ্লোক থাকে বা আরবি ফার্সির ব্যবহার থাকে। যদি রামায়ণ নির্ভর কাহিনী হয় সেটা শুদ্ধ বাংলায় হবে, সেটার ভিতরে প্রচুর সংস্কৃত শ্লোক থাকে। যদি মহাভারত কেন্দ্রিক কাহিনী হয় সেখানেও এরকম হয়। আবার যদি আমরা দেখি আমাদের গাজীর গান যখন হয় সেখানেও কিন্তু কিছু সংস্কৃত শ্লোক ঢোকে, পাশাপাশি প্রচুর আরবি ফার্সি রেফারেন্স ঢোকে এবং নবী রসুলের কাহিনীর কথা যখন বর্ণনা করে সেগুলো সবই প্রায় শুদ্ধ ভাষায় বলে। কিন্তু এই নাটকগুলোর ভিতরেও কিছু অংশ থাকে গ্রামীণ মানুষের জীবন কেন্দ্রিক, সেই সব চরিত্রগুলো আবার আঞ্চলিক ভাষায় কথা বলে। আবার যখন লোকজীবন নির্ভর কাহিনী হয়, যেমন আমি সং এর কথা বলছিলাম, আমাদের টাঙ্গাইল অঞ্চলের বিখ্যাত একটা অভিনয় রীতি আছে সং যাত্রা বা সং পালা বলে। সেই কাহিনীগুলো মূলত গ্রামীণ জীবনকে নিয়ে। অর্থাৎ সন্তান বড় হয়ে গেছে, বাংলাদেশের যেমন একটা সংস্কৃতি আছে, সন্তান বড় হলে পরে তার বিয়ের কথা বাবাকে বলতে পারে না, এটা দ্বিধা কাজ করে তার ভিতরে, যে তখন বাবার কাছে খালি ঘুর ঘুর করে যায়, কিন্তু বাবা তোকে একটা কথা বলবো, কিন্তু কথাটা আর বলতে পারে না। পরে এই টাঙ্গাইল অঞ্চলের সংযাত্রার কাহিনী বলি, এইগুলো হয় সম্পূর্ণ আঞ্চলিক ভাষায়। কেন আঞ্চলিক ভাষায় হয় সেটা একটু আমার কথার ভিতরে বোঝা যাবে। যে আমরা দেখেছি যে বাবার কাছে, বাবা যখন বলে যে হ্যাঁ তোর বুঝছি তোর মনের কথা, তুই বিয়ে করতে চাস, বাবা দেখা যাচ্ছে যে এবার তার জন্য, সন্তানের জন্য কন্যা দেখতে গেছে, কন্যা দেখতে যেয়ে নিজেরই সেই কন্যার পছন্দ হয়েছে, নিজে বিয়ে করে নিয়ে চলে আসছে। আচ্ছা। খুব মজার। তখন ছেলে যখন নিয়ে আসছে তখন ছেলে ভাবছে যে ওটা তার মানে তার জন্য এই মেয়েটাকে নিয়ে আসছে। বাবা বলে যে না, এটা তোর মা, আমি বিয়ে করে নিয়ে আসছি তাকে ভক্তিতে। তখন ছেলে আবার যেটা করে, ছেলে আবার চলে যায় খুঁজতে খুঁজতে যে তার বাবা যেখানে বিয়ে করছে এই মেয়ের মাকে। তো ওই মেয়ের মাকে বের করে দেখে যে সেই মেয়ের মা আবার বিধবা। এবার সে ছেলে ওই মাকে বিয়ে করে নিয়ে চলে আসছে। এবার ঘটনাটা কি ঘটলো? ভক্তি দিতে বলছিল, এখন বাবার শাশুড়িকে তো বিয়ে করে নিয়ে আসছে ছেলে। এইসব কাহিনীগুলো গ্রামের লোকজন মজা করে যেন মানুষ বহু বিবাহ না করে, মানুষ যেন সচেতনমূলক। কিন্তু এইগুলো আঞ্চলিক ভাষায় হয়। বা যদি রাজশাহী অঞ্চলের গম্ভীরা, আলকাপ, এগুলো সবই আঞ্চলিক ভাষায় হয়। এগুলো পারিবারিক সামাজিক কাহিনী, এগুলোর সঙ্গে ওইভাবে ঠিক ধ্রুপদী নায়কদের কোনো সম্পর্ক নাই বা এপিকের কোনো সম্পর্ক আমরা পাই না।
এই হলো আম, তোমার প্রথম প্রশ্নের মোটামুটি একটা উত্তর। হুম। না, অনেক ভালো একটা উত্তর দিয়েছো। অনেক কিছু আছে, অনেক তথ্য তার মধ্যে। আর আসলে অনুভব করতে পারি যে তোমার জগতে যেখানে জন্ম নিয়েছো, অল্প একটা ভালো এখন ভাবনা ধারণাই তো মানে ধরতে পারি। তাহলে এটাই তো খুব ভালো। তোমার বাংলা একাডেমি ও ভাবনগর কাজ নিয়ে মানে কিছু কথা বলবে? এটা তো আরো একটু রিসেন্ট। মানে যেহেতু সবাই যারা শুনবে মানে তারা বাংলাদেশ নিয়ে বেশি জানে না, হতে পারে। অবশ্যই যারা বাংলাদেশ থেকে তারাও তো এটাই শুনতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষ হতে পারে জানে না। আহ, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে বা কলকাতা বাঙালিদের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক কোনো মিল আছে কি না? মানুষ ইন্ডিয়া নিয়ে হতে পারে আরেকটু জানে, বাংলাদেশ এর তুলনায় তো একটু মানে অনেক মিল থাকতে পারে। হুম। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছো। আসলে আমাদের বাংলা একাডেমির ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশকে বুঝতে গেলে। হুম। বাংলাদেশের পরিচয় জানতে গেলে আমরা প্রথমে যে জায়গাগুলো আমরা বুঝতে চাই সেটা হলো বাংলা ভাষা। হুম। বাংলা ভাষা নির্ভর একটি দেশ হলো বাংলাদেশ। যদিও বাংলাদেশে আরো অনেক ভাষা আছে, হুম। কিন্তু বাংলা একাডেমির জন্ম হয়েছিল কিভাবে সেটা ব্যাকগ্রাউন্ডটা বলি। যে তুমি নিশ্চয় জানো, অনেকেই জানে যে 1947 সালে ভারত উপমহাদেশ ভেঙে 3টা দেশে পরিণত হয়। একটি ভারত, একটি পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। কিন্তু হুম। পাকিস্তান রাষ্ট্র 2 ভাগে বিভক্ত থাকলে পরেও সেটাকে একটা রাষ্ট্র হিসাবে দেখা হতো। হুম। কিন্তু পাকিস্তান যখন ইউনাইটেড পাকিস্তান, অর্থাৎ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, যেটা এখন বাংলাদেশ, পূর্ব হুম। পাকিস্তান, সেই বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের লোকজনের ভাষা হচ্ছে উর্দু। এই উর্দু ভাষায় ভাষী জনগোষ্ঠী চেয়েছিল, যেহেতু বৃহত্তর পাকিস্তান, বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের ভাষাও হোক বাংলা কি উর্দু, তাদের ভাষা উর্দু। পূর্ব পাকিস্তানের ভাষা যখন উর্দু হওয়ার জন্য তারা জোর তৎপরতা চালাচ্ছিল, দাবি জানাচ্ছিল এবং চেষ্টা করছিল, তখন কিন্তু বাঙালিরা, বাংলাদেশের বাঙালিরা খুবই আন্দোলনে তৎপর হয়। তারা যেভাবে পার্লামেন্টে কথা বলে, একই সঙ্গে তারা রাজপথে আন্দোলন করতে থাকে। তা আমরা দেখি যে 1947 থেকে 1952 সাল পর্যন্ত মাতৃভাষা আন্দোলন। হুম। আজকে 21শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বলা হয়, ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত। কিন্তু এই 21শে ফেব্রুয়ারি দিন মূলত ঢাকাতে পশ্চিম পাকিস্তানের আক্রমণে কয়েকজন মাতৃভাষা প্রেমী এবং মাতৃভাষার সংগ্রামী তারা শহীদ হয়। এখানে তাদেরকে মেরে ফেলা হয় এবং তাদের কারণে বাঙালিদের ভিতরে এক ধরনের আহ, কি বলবো, ঐক্য আরো তীব্র হয়। মূলত যখন 1952 সালের 21শে ফেব্রুয়ারি শহীদ বরকত, সালাম, রফিক, জব্বার এরা যখন শহীদ হয় এবং মাতৃভাষা মুভমেন্টে, তখন কিন্তু বাঙালিরা সবাই ইউনাইটেড হয়ে যায়। অর্থাৎ বাংলাদেশ, যেটা তখনকার নাম ছিল পূর্ব পাকিস্তানের সকল মানুষ একাগ্র হয়ে যায় এবং মূলত বাঙালিরা তখন দাবি তোলে যে আমরা মাতৃভাষা রক্ষার্থে মাতৃভাষার সংস্কৃতি অর্থাৎ বাংলা ভাষার সংস্কৃতি, সাহিত্য, এগুলো চর্চা বিকাশের জন্য একটা ইনস্টিটিউট ফর্ম করব। সেই ইনস্টিটিউটের নাম হবে বাংলা একাডেমি। সেটা 1952 সালে ঘোষণা দেয় এবং 1955 সালে বাংলা একাডেমি মানে 3রা ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় সরকারিভাবে। এবং তখন থেকে বাংলা একাডেমির মূলত মিশন ছিল বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতির চর্চা এবং বিকাশ। আচ্ছা। এই লক্ষ্যে বাংলা একাডেমি প্রথম 2টি বিভাগকে গুরুত্ব দিয়েছিল। একটি হলো যে সাহিত্য গবেষণা বিভাগ, আর একটি হলো অনুবাদ বিভাগ। সাহিত্য অনুবাদ বিভাগটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীর বহু ভাষার বই আছে, কিন্তু বাংলা ভাষা যখন আমাদের মাতৃভাষা হয়েছে, স্বীকৃতি পেয়েছে, তখন তো বাংলায় বই দরকার।
বাংলা ভাষায় তখন আমাদের পাঠ্যপুস্তক দরকার, আমাদের মানে কি সব ধরনের সাহিত্য, বিশ্ব সাহিত্যের সবকিছু অনুবাদ হওয়া দরকার। তো বাংলা একাডেমি প্রতিষ্ঠা লগ্ন থেকে মূলত গবেষণা এবং অনুবাদ এই দুইটিকে প্রধান হিসাবে বিবেচনা করে কাজ করছিল 1955 সাল থেকে নিয়মিতভাবে। তারপরে বাংলা একাডেমির সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ যুক্ত হয় ফোকলোর। সে ফোকলোর বিভাগ পরবর্তীতে 1961 সাল থেকে ফোকলোর বিভাগ প্রচুর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকসঙ্গীত, লোকনাট্য, লোকপালা, লোকতন্ত্র মন্ত্র, হ্যাঁ, লোককথা, কিংবদন্তি এগুলো সংগ্রহ শুরু করে এবং সেটা কাগজে কলমে, হাতে কলমে, তখনও রেকর্ডিং সিস্টেমে না, অডিও বা ভিজুয়াল কোনো কিছু না। 61 সাল থেকে 81 সাল পর্যন্ত বাংলা একাডেমি মূলত হাতে লিখে, বাংলা একাডেমির নিজস্ব কিছু সংগ্রাহক ছিল সারা বাংলাদেশে। তারা বিভিন্ন অঞ্চলে যে মানুষের মুখ থেকে কথাগুলো শুনতেন এবং সেগুলো খাতা কলমে লিপিবদ্ধ করে বাংলা একাডেমিতে জমা দিতেন। সেটা এখনো বাংলা একাডেমির ফোকলোর আর্কাইভস আছে, সেখানে এগুলো প্রিজার্ভ আছে, মূল হাতে লেখা। পাশাপাশি বাংলা একাডেমি পরবর্তীতে যে আমাদের মধ্যযুগ, প্রাচীন এবং মধ্যযুগের যে ম্যানুস্ক্রিপ্ট, যেটা পাণ্ডুলিপি সংস্কৃতি, এই পাণ্ডুলিপি সংগ্রহের কাজে হাত দেয় এবং পাণ্ডুলিপি তারা সংগ্রহ করে এবং পাণ্ডুলিপি বাংলা একাডেমির আমাদের পুঁথি সংগ্রহশালা আছে, সেখানে সংরক্ষিত আছে অনেক পাণ্ডুলিপি। এবং বাংলা একাডেমির প্রথম প্রকাশনাও কিন্তু আমরা দেখেছি যে লাইলি মজনু, দৌলত উজির বাহরাম খাঁর লাইলি মজনু, যেটা মধ্যযুগের খুব বিখ্যাত একটি আখ্যান কাব্য, সেটি সম্পাদনা করেছিলেন আহমদ শরীফ এবং সেটা 1955 থেকে 57 সালের ভিতরে এটা বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। এবং বাংলা একাডেমি পরবর্তীতে বাংলাদেশের মানুষের জন্য অভিধান প্রণয়নের কাজ শুরু করে। সেটা ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, আরবি ফার্সি ভাষার অভিধান, উর্দু বাংলা ভাষার অভিধান, এরকম বহুমাত্রিক অভিধানের প্রণয়নের কাজ করেছে। এখন বাংলা একাডেমির মূল কাজ আমাদের দেখি আমরা কয়েকটি ভাগে বিভক্ত। একটা হলো প্রাচীন মধ্যযুগের পাণ্ডুলিপি সম্পাদনা এবং সেগুলো সংরক্ষণ করা, আরেকটি হলো ফোকলোর সংরক্ষণ করা এবং সেটা নিয়ে গবেষণা করা, আরেকটা হলো সাহিত্য গবেষণা, আর হলো অনুবাদ এবং অভিধান। এইগুলো হলো বাংলা একাডেমির মূলত কাজ। এই কাজগুলো বাংলা একাডেমি করে আসছে এবং বাংলা একাডেমি থেকে প্রচুর বিদেশিদেরও বই বেরিয়েছে। এখান থেকে যেমন হানা রুথ থমসনের বই বেরিয়েছে, এছাড়া উইলিয়াম রাদিচ্চির বই বেরিয়েছে, আমেরিকার গবেষকদের ভিতরে হেনরি গ্লাসির বই বেরিয়েছে। হ্যাঁ, এরকম বহু বিদেশিদের বইও বাংলা একাডেমি করেছে, তবে এগুলো অধিকাংশই ইংরেজিতেই করেছে। তবে আমাদের এখনকার চিন্তা ভাবনা হচ্ছে বাংলা একাডেমি থেকে আমরা বিদেশিদের বাংলা বইও আমরা প্রকাশ করব, কিছু কার্যক্রম চলছে আমাদের এর মাঝে। আর এবার ভাবনগর ফাউন্ডেশন, হ্যাঁ, ভাবনগর ফাউন্ডেশন সম্পর্কেও বলি। ভাবনগর ফাউন্ডেশন মূলত আমাদের দেশের যে প্রায় 2 থেকে 3 হাজার বছরের প্রাচীন ইতিহাস আছে, সেটা আমাদের সাধনার ইতিহাস, সেটা আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির ইতিহাস, কিন্তু সেই ইতিহাসগুলো সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি, সঠিকভাবে চর্চায় উদ্বুদ্ধ করা হয়নি, সঠিকভাবে সেটাকে প্রচারের ব্যবস্থা করা হয়নি এবং যারা এইসব ভাব সাধনা চর্চা করেন তাদেরকে যে একত্র করা এবং তাদেরকে শুধু বাংলাদেশে নয় বহির্বিশ্ব পরিচিতি করে তোলা বা তাদের একটা তালিকা করা, সেই কাজগুলো আমাদের কোনো ইনস্টিটিউট এর আগে করেনি। সেই লক্ষ্যে মূলত ভাবনগর ফাউন্ডেশন 2010 সালে প্রতিষ্ঠিত হয়। 2011 সালে সেটা আমরা সরকারের রেজিস্ট্রেশন পাই এবং গত বছর এটা ইউনেস্কোর অ্যাক্রিডিটেড এনজিও হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবং ভাবনগর ফাউন্ডেশন মূলত যে কাজ করছে তার মূল দর্শন হচ্ছে ক্রিয়েটিভ নলেজ এবং ট্রেডিশনাল নলেজের ভিতরে ঐক্য সৃষ্টি করা। যেমন তুমি বাংলাদেশে গভীরভাবে যখন বাউল ফকিরদের সঙ্গে মিশেছো, থেকেছো, তখন বুঝেছো যে বাংলাদেশের শিক্ষিত মানুষ আমাদের দেশের এই ঐতিহ্যগত সংস্কৃতিকে খুব অবহেলা করে, খুব তুচ্ছ তাচ্ছিল্য করে। আর আমাদের দেশের লোক সংস্কৃতি যারা চর্চা করে, মূলত বাউল ফকির সাধনা যারা করে, তারা আবার একই সঙ্গে ওই শিক্ষিতদেরকে খুব অবজ্ঞা করে, অবহেলা করে এবং খুব তুচ্ছ তাচ্ছিল্য করে। দুই পক্ষই দুই পক্ষকে
মানে গ্রহণ করতে চায় না। কিন্তু আমি যেহেতু সবসময় একদম মিশছে না। সরাসরি ভাব সাধনার সঙ্গে যুক্ত, ফকিরি ধারায় দীক্ষিত, আমি দেখেছি যে ২ টার ভিতরেই কিন্তু একটা ঐক্য আছে। আমরা যারা একাডেমিক রিসার্চ করি তারা সবসময় লোকসংস্কৃতির জিনিসগুলো নিয়েই গবেষণা করি। হুম, কিন্তু আমাদের দেশের যে মূল্যবোধের যে জায়গাটা তৈরি হয়েছে, একটা ধারণা শিক্ষিতদের যে লোকসংস্কৃতির চর্চাকারীরা সবই এরা কিছু জানে না, বোঝে না। কিন্তু হুম, ফকির লালন শাহী তো তাদের ভিতর থেকেই আসছে। তিনি তো জ্ঞান শিরোমণি। উনি তো হুম, জ্ঞান অবতার। আমরা আলী রাজার কথা যদি বলি, উনি তো জ্ঞান অবতার। হাসন রাজার কথা বলি, এরা তো জ্ঞান অবতার। এরা তো হুম, অনেক, এদের কথাই তো আমরা বলছি। তা ভাবনগর ফাউন্ডেশন মূলত এই ২ টা জিনিসের ভিতরে একটা ঐক্য সৃষ্টি করতে চেয়েছে। আমরা একাডেমিক স্কলারদেরকেও রাখি, পাশাপাশি ক্রিয়েটিভ নলেজ যারা বাউল, ফকির, সাধকরা যারা আছেন তাদেরকেও একসঙ্গে নিয়ে আমরা কাজ করি। যেন ২ টার ভিতরে যে দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বটা নিরসন হয়, ২ টা যেন একসঙ্গে মার্জ করতে পারে। হুম, আরেকটি বিষয় আমরা ভাবনগর ফাউন্ডেশন থেকে কাজ করি, সেটা হলো যে পৃথিবীতে বহু তত্ত্ব, নতুন তত্ত্ব আ সৃষ্টি হয়েছে। যেমন এথনোমিউজিকোলজি, কালচারাল জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি, এইসব বিষয়, এই জ্ঞানগুলো সম্পর্কে আমাদের দেশের সাধারণ মানুষ বা একাডেমিক্স জগতের মানুষও খুব কম জানেন। হুম, সেক্ষেত্রে আমরা চেয়েছি যে ইন্টারন্যাশনাল যেসব নতুন তত্ত্ব তৈরি হচ্ছে সেই তত্ত্বগুলোকে বাংলাদেশের একাডেমিক স্কলার, পাশাপাশি আমাদের দেশে ভাবুক সাধক তাদেরকে জানানো, ইন্ট্রোডিউসিং করে দেওয়া। সেটা আমরা অনুবাদ করি। যেমন আমরা ইন্টারপ্রেটিং ফোকলোর, যেটা অ্যালান ডান্ডেজের বই, সেটা আমরা অনুবাদ করেছি ভাবনগর ফাউন্ডেশন থেকে। হুম, পাশাপাশি আমরা এথনোমিউজিকোলজি, টিমোথি রাইসের যে ভেরি শর্ট ইন্ট্রোডাকশন, এটা আমরা অনুবাদ করেছি। আচ্ছা, পাশাপাশি তুমি নিজেও যুক্ত হয়েছো আমাদের ভাবনগর ফাউন্ডেশন আয়োজিত এথনোমিউজিকোলজির ইন্টারন্যাশনাল কনফারেন্সে। হুম, আমরা কিন্তু বহু দেশের একাডেমিক দের নিয়ে ভাবনগর ফাউন্ডেশনের উদ্যোগে আমেরিকান সেন্টার ইএমকে তে আমরা প্রায় ৪-৫টা সিম্পোজিয়াম করেছি এবং ২০১৩ সাল থেকে নিয়মিতভাবেই আমরা এগুলো করে আসছি। wow, সেক্ষেত্রে আমরা আ ভাবনগর ফাউন্ডেশনের কাজগুলো সম্পর্কে পরিষ্কার করতে পারি। আর পাশাপাশি ভাবনগর ফাউন্ডেশন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো যে আমরা একটা জার্নাল প্রকাশ করি, সেটার নাম হলো ভাবনগর। সেই জার্নালে মূলত অবাঙালিরা, যারা তোমাদের মতো স্কলার, যারা অবাঙালি, সারা পৃথিবীব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত, গবেষণা বা অধ্যাপনার সঙ্গে, তারা বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা নিয়ে কাজ করো, কিন্তু তারা কখনো বাংলায় প্রবন্ধ লেখেননি বা লেখার প্রয়োজনীয়তা বোধ করেননি। কিন্তু হুম, তাদের কথা আমাদের বাঙালিরা জানেন না। হুম, যে জন্য ভাবনগর ফাউন্ডেশন থেকে ভাবনগর জার্নাল, ইন্টারন্যাশনাল জার্নাল ফর বেঙ্গলি স্টাডিজ, সেটাই আমরা অবাঙালিদের বাংলায় আর্টিকেল পাবলিশ করি, হুম, লেখা বাংলায় আর্টিকেল প্রকাশ করি, পাশাপাশি তাদের সাক্ষাৎকার প্রকাশ করি এবং তাদের লেখার অনুবাদ, এবং তারা আবার আমাদের লেখার অনুবাদ করেন, সেগুলো আমরা প্রকাশ করি। আর হুম, ভাবনগর ফাউন্ডেশনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট যেটা, তুমি জানো যে আমরা প্রাচীন বাংলার ঐতিহ্যগত সংস্কৃতি, চর্যাপদের গানের পুনর্জাগরণ করেছি। যে গানের উৎসভূমি ছিল বাংলাদেশ, কিন্তু সেই গান, সেই ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের ভিতরে যেগুলো লেখা হয়েছিল বলে স্কলাররা বলছেন, কিন্তু হুম, সেই গানগুলো বাংলাদেশের মানুষ আর জানতেন না বা গাইতেন না। জানতেন তারা যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, তারা জানেন যে চর্যাপদ নামে প্রাচীন বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য আছে বা কিছু কবিতা আছে। কিন্তু সেগুলোর কোনো জীবন্ত রূপ আমাদের ভিতরে ছিল না। সেটা ভাবনগর ফাউন্ডেশন বাংলাদেশের বাউল, ফকির, সাধকদের সম্মিলনে সেটাকে পুনর্জাগরণ করেছে এবং এই পুনর্জাগরণের কাজটি শুধু বাংলাদেশে নয়, তুমি জানো যে সেটা সারা পৃথিবীতেই এখন সমাদৃত হয়েছে এবং বাংলাদেশের বাউল ফকিরদের পাশাপাশি পৃথিবীর অন্যান্য দেশের স্কলাররাও কিন্তু এখন এই চর্যাপদের গান পরিবেশন করছে আমাদের বাউলদের সুরে। হুম, এটা আমাদের ভাবনগর ফাউন্ডেশনের একটা খুব বড় অর্জন আমি মনে করি। হুম, হুম। অবশ্যই খুবই বড় একটা অর্জন। আর সে কাজে তো অনেক গুরুত্বপূর্ণ, মানে যেহেতু অনেক বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, যেমন এই দেশে যেভাবে তো আমরা এসব বিষয় এর উপর আসলে গবেষণা করি, ম্যাক্সিমাম সময় এটাই দর্শনের দিক বা নৃতত্ত্ব, অ্যানথ্রোপোলজি অথবা রিলিজিয়াস স্টাডিজ, ধর্মতত্ত্ব, মানে এইসব কিছু নিয়ে। আর এখন
তোমার কথা তো শুনে আমি আসলে বুঝতে পারছি যে সে ফোকলোর এটাও তো খুবই ইম্পর্টেন্ট একটা মাধ্যম, হুম, যেভাবে হুম। আসলে তো এক দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এসব কিছু আসলে তো বোঝা যায়। আর হ্যাঁ, তোমার আরেকটা বাংলাদেশে প্রশ্ন ছিল হুম, সেটা আমি ভুলে গেছি। হুম, সেটা হলো পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের মিল এটা। হ্যাঁ। প্রশ্নের উত্তর আসলে এসেছে সে বাংলা একাডেমি মানে কিভাবে তৈরি হয়েছে সব ইতিহাস হ্যাঁ, নিয়ে, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, আর একটু কথা বলতে পারো যদি চাও এটা নিয়ে। হ্যাঁ। আসলে তোমার যে প্রশ্ন সেটা হলো যে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য বা ইতিহাসের কোনো মিল বা অমিল আছে কিনা। হুম, এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ যে ভূখণ্ড সেই ভূখণ্ড কিন্তু একটু খণ্ডিত হয়েছে। এটা মূলত আম, যখন ব্রিটিশ ভেঙে আহ, ভারত বিভক্ত হয় বিভিন্ন দেশে তখনই এই সমস্যাটা রয়ে গেছে যে বাংলা ভাষাভাষীর একটা বড় অংশ পশ্চিমবঙ্গে অর্থাৎ ভারতের ভিতর ঢুকে পড়ে যেটা পশ্চিমবঙ্গ নামে পরিচিত। আর বাংলাদেশটা পূর্ব পাকিস্তানের ভিতরে ধর্মের কারণে যুক্ত করা হয়েছিল, ভাষার হুম, কারণে নয়। হুম, এবং কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের মিল আছে এই কারণে, প্রথম মিল হচ্ছে যে ভাষার কারণে, কারণ দুইটা জনগোষ্ঠী হুম, বাংলায় কথা বলে এবং দুইটা জনগোষ্ঠীর সংস্কৃতির কিছু মিল আছে এই জন্য যে আমরা দেখেছি গভীরভাবে যে বাংলাদেশের বহু মানে মানুষ পশ্চিমবঙ্গে চলে গেছেন হুম, এবং সেটা বিভিন্ন সময়ে গেছেন। ১৯৪৭ সালের পরে গিয়েছেন, ১৯৭১ সালের পরে গিয়েছেন, এখনো যাচ্ছেন। কিন্তু যখন একজন মানুষ যায়, সেই মানুষের সঙ্গে, সঙ্গে কিন্তু শুধু মানুষটা যায় না, সেই মানুষের সঙ্গে, সঙ্গে তার সংস্কৃতি যায়, তার মানে অনেক কিছু, তার শিল্পকর্ম যায়। তা আমরা দেখেছি যে আমাদের দেশের অনেক কিছু যেমন ফোকলোর জগতের কথা যদি বলি, আমাদের এখানে প্রচুর আহ, অষ্টক গানের দলের শিল্পীরা চলে গেছেন পশ্চিমবঙ্গে। হুম, তারা যেয়ে কিন্তু ওখানে সংগঠিতভাবে অষ্টক গানের পারফরমেন্স করতেছেন গ্রামে, হুম, গ্রামাঞ্চলে। এবং আমি, আমার সৌভাগ্য হয়েছে সেই অষ্টক গানের, পশ্চিমবঙ্গের অষ্টক গানের আসর দেখার। পশ্চিমবঙ্গের নদিয়াতে সুকান্ত সরণী ক্লাব, সেখানে প্রতি বছরে ওরা বৈশাখ মাসের ১০ তারিখে একটি অষ্টক নাট্যপালা প্রতিযোগিতা করে। সেই হুম, প্রতিযোগিতায় আমি একবার গিয়েছিলাম। সেখানে আমি দেখেছি যে সেখানে যেসব গায়করা অষ্টক গানের অভিনয় করেন সবারই প্রায় রুট হলো বাংলাদেশে এবং তারা বাংলাদেশের কথা বলেছেন, কোন গ্রাম থেকে তারা গেছেন। আমি পরবর্তীতে সেই সব গ্রামে বাংলাদেশে ফিরে এসে সেই সব গ্রামে গেছি। কিন্তু যে দুঃখ পেয়েছি, যে গ্রাম থেকে অষ্টক পালার দল পশ্চিমবঙ্গে যে অভিনয় করছেন, কিন্তু বাংলাদেশে সেই গ্রামে আর ওই পালাটা আর অভিনয় হচ্ছে না। তার ও, মানে বাংলাদেশের অনেক কিছু কিন্তু পশ্চিমবঙ্গে সুন্দরভাবে চর্চা হচ্ছে। তার মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে পশ্চিমবঙ্গের লোকজন। হুম, আরেকটি বিষয় যেমন বলি, যেমন হলো বাংলাদেশের ধর্ম। বাংলাদেশে কিন্তু কয়েকটি ধর্মমতের জন্মস্থান। যেমন আমাদের মতুয়া ধর্ম। হুম, মতুয়া যেটা সম্প্রদায় আছে সেই ধর্মের উৎপত্তিস্থল কিন্তু বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওড়াকান্দি গ্রামে। এবং হুম, সেই ওড়াকান্দি গ্রামের থেকে এই ধর্মটা প্রসারিত হয়েছে ভারতে, পশ্চিমবঙ্গে তো বটেই, ভারতে বিভিন্ন স্থানে আছে এবং ভারতের আন্দামান দ্বীপেও এই আচ্ছা, বাংলাদেশের এই ভাব সাধনার ধারাটা বিস্তার লাভ করেছে। সেক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশের বহু কিছু কিন্তু পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রসারিত হয়েছে এবং হুম, সেই চর্চাটা বাংলাদেশেও চলছে, ওখানেও চলছে। সেক্ষেত্রে অবশ্যই মিল আছে। আর হুম, যেমন আমাদের বাউল সাধনার যে ধারা, সেখানে একটু পার্থক্য আমরা দেখি যে বাংলাদেশের, যেহেতু জনসংখ্যার দিক থেকে বাংলাদেশে অধিকাংশ মুসলিম, সেক্ষেত্রে বাংলাদেশের বাউল সাধনার সঙ্গে ফকিরি সাধনার মিলটা বেশি বা সম্পর্কটা বেশি হয়েছে এবং গানের গায়কিটা একটু আলাদা আছে। আবার হুম, পশ্চিমবঙ্গের বাউলরা বৈষ্ণবীয় ধারার সঙ্গে, যেহেতু ওখানে নদিয়া, ওখানে চৈতন্য মহাপ্রভুর জায়গা, সেখানে তারা বৈষ্ণবীয় ভাবটা তাদের বেশি আছে এবং সেটার প্রকাশটাও তাদের সাধনার ভিতরে বেশি আছে। এবং ভাষা বলার ক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ভিতরে, যদিও বাংলা ভাষাই কথা বলি, কিন্তু তুমি জানো যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ভাষার ভিতরে সামান্য কিছু পার্থক্য আছে। এমনকি খাদ্য অভ্যাসের ভিতরেও কিছু কিছু পার্থক্য আছে। পশ্চিমবঙ্গের মানুষের খাদ্য অভ্যাস এবং বাংলাদেশের মানুষের খাদ্য অভ্যাসের ভিতরে খুব সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। এর কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের
ভৌগোলিক যে অবস্থান এবং পশ্চিমবঙ্গের যে সেখানকারও প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য আছে এবং বাংলাদেশ ভূখণ্ডেরও প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য আছে। দুইটা দেশের ওই সাংস্কৃতিক ঐতিহ্য দিয়ে দুইটা দেশের মানুষ নিয়ন্ত্রিত, যে জন্য একটু পার্থক্য আমরা দেখতে পাই। এই হ্যাঁ, যেমন ইলিশ মাছ খেলে সরিষার তেল থাকবে বা থাকবে না, নাকি এরকম? ইলিশ মাছ খেলে বাংলাদেশে সরিষার তেল থাকতে হবে, সরিষা ইলিশ খাবে। সরিষা ইলিশ তো দুই পদ্মার জায়গায় ইলিশ পদ্মার ইলিশ আর গঙ্গার ইলিশ দুইটা কিন্তু আলাদা। পশ্চিমবঙ্গের মানুষ অপেক্ষায় থাকে বাংলাদেশের পদ্মার ইলিশ খাওয়ার জন্য, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এটা তো খুব বাংলাদেশের মানুষ কিন্তু রাজনৈতিক গঙ্গার একটা ইলিশ ব্যাপার খাওয়ার জন্য হয়ে যাবে। রাজি না। তাহলে আম, কয়েকটা শব্দ তুমি বলেছো যে খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনার জন্য, যেমন বাউল আর ফকির, এইসব মানে ধরনের শব্দ। আমরা অর্শিননগর সেই লালন শাহের গান বই নিয়ে একসাথে সম্পাদনার কাজ করেছি, যেমন তুমি বলেছো একটু আগে। তুমি আমাকে নিমন্ত্রণ দেওয়ার পর অনেক ধন্যবাদ সেই সুযোগের জন্য। তোমার মতামতের অনুযায়ী বাউল আর ফকির কি, ও বাংলাদেশের মধ্যে লালন শাহ কয়েকবার নাম প্রকাশ করেছো, লালনের গুরুত্ব কতটুকু? বাউল যে বিষয়, সে বিষয় সম্পর্কে আমাদের গবেষকদের ভিতরে বাঙালি অবাঙালি ইন্টারন্যাশনালি যেসব গবেষণা হয়েছে সেই গবেষণার ভিতরে কিছুটা ত্রুটি আছে আমি মনে করি। যেমন ঐতিহাসিকভাবে বাউল ট্রেডিশনকে সবসময় বলা হয়েছে যে এটা বৈষ্ণবীয় সময় থেকে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর পূর্ববর্তী বা তার সমসাময়িক কাল থেকে বাউল ট্রেডিশনটার জন্ম হয়েছে, এরকম একটা কথা প্রচলিত আছে। কিন্তু আমরা চর্যাপদের গানের পুনর্জাগরণ করতে যেয়ে আমরা আবিষ্কার করেছি যে বাউল ট্রেডিশনের যে ইতিহাস, সেই ইতিহাস আরো প্রাচীন। কারণ একটা চর্যাপদের দুইটা রেফারেন্স দিয়ে আহমদ শরীফ বলেছেন যে সেটা হলো 17 সংখ্যক চর্যাপদ এবং 35 সংখ্যক চর্যাপদ। সেখানে দুইটা শব্দ আছে, একটা হলো বাজিল আর একটা হলো বাজুল। আহমদ শরীফ বলছেন বাজুল থেকেই বাউল শব্দটির উৎপত্তি, এবং সাধনাগত জায়গা থেকেও আমরা দেখেছি যে বাউলদের যে সাধনা পদ্ধতি, এখন যাদেরকে আমরা বাউল হিসেবে চিনি, দেহকেন্দ্রিক সাধনা যারা করেন, শ্বাস প্রশ্বাসের যে খেলাগুলো আছে বা ইড়া পিঙ্গলা সুষমার যে খেলাগুলো আছে, দেহের ভিতরে অন্তর্গত যেসব বিষয়গুলো আছে, সেইগুলোর চর্চা কিন্তু আমরা চর্যাপদের ভিতরে স্পষ্টভাবে দেখতে পাই। চর্যাপদের পদগুলোকে যখন আমরা গাইতে শুরু করে আমাদের বাউল ফকিররা, তারা যখন এই গানগুলোর অর্থ করা শুরু করে, তখন কিন্তু তারা ব্যাখ্যা করেন যে এটা আসলে বাউল সাধনার সঙ্গেই এটা সম্পূর্ণ সাদৃশ্য আছে। যেমন আমরা ইতিহাসটাকে একটু করতে চাই, রিরাইট করতে চাই বা নতুন করে লিখতে চাই, কারণ বাউল সাধনার ইতিহাসটা খণ্ডিত করা হয়েছে। বাউল সাধনার প্রাচীনত্বের জায়গাটা যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে পরে এই ইতিহাসকে নবায়ন করা সম্ভব নয়। যেমন আমরা চর্যাপদের যদি বলি 17 সংখ্যক পদের কথা, সেখানে বলছে নাচন্তি বাজিল গান্তি দেবী বুদ্ধ নাটক বিসমা হয়। এই নাচন্তি বাজিল অর্থাৎ এই বাজিল বজ্রধর বা বজ্রকুল, এটা বলা হচ্ছে যে বজ্রাচার্য নাচছেন বা বাজিল নাচছেন আর দেবী গান করছেন, অর্থাৎ নারী গান করছেন। বুদ্ধ নাটক বিপরীতভাবে বা একটু কঠিনভাবে সমাপ্ত হচ্ছে। আর 35 সংখ্যক চর্যাপদ লোকে বুঝে এই দেশে নাকি বজ্র, ওই যে সংস্কৃত। হ্যাঁ বজ্রযানী। হ্যাঁ, তারপরে আমি 35 সংখ্যক পদের কথা আমি বলি, সেটা হলো যে 35 সংখ্যক চর্যাপদ ভাদেপা লিখেছেন বাজুলে দিল মো লক্ষ ভনিয়া মই আহারিল গৌনত পনিয়া। এই যে বাজুলে মানে বাউলে দিল মো লক্ষ ভনিয়া, এই যে বাজিল এবং বাজুল, এই যে দুইটা শব্দের ভিতরে আমরা যে অন্তর্গত মিল পাচ্ছি এবং সাধনার বিষয়টা যেটা দেখছি, যে সাধনায় বাউলরা যেভাবে ইঙ্গিতপূর্ণ ভাষায় কথা বলে,
এবং দেহ নির্ভর কথা বলে, বস্তুনিষ্ঠ কথা বলে। চর্যাপদ সেই বস্তুনিষ্ঠ কথা বলে। এই যে চর্যাপদে এই দুইটা শব্দতে তুমি যেটা বললে বজ্রয়ানী, আমরা জানি যে চর্যাপদ মূলত বজ্রযানী সাধকদের সাধনার গান। এই বজ্র সাধকরাই মূলত বাউল সাধনার ঐতিহ্যকে ধারণ করতেন। এবং আমার অনুমান সেটা হলো যে চর্যাপদে যেহেতু বাউলের আদি শব্দগুলো আমরা পাচ্ছি, তাহলে বাউল ট্রেডিশনটা চর্যাপদের থেকেও আরো বেশি প্রাচীন। কিন্তু সেগুলো নিয়ে আমরা আরো বিস্তৃতভাবে আরো ভালোভাবে গবেষণা করার প্রয়োজন ছিল, সেটা আমরা করিনি। কিন্তু এখন করার অবকাশটা এসেছে। বিভিন্নভাবে আমরা যদি ভাস্কর্যগুলো অ্যানালাইসিস করি, আমরা যদি চর্যাপদগুলোকে আরো গভীরভাবে শুধু সাধনার জায়গা থেকে এবং তার সঙ্গে বাউল সাধনার কি এখন যে চরিত্রগুলো আছে, তার যে মিল অমিলগুলো আছে, সেগুলো নিয়ে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি, তাহলে আমরা কিন্তু বাউল সাধনার প্রাচীনত্ব আমার ধারণা 2000 বছরের প্রাচীন হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এবার তোমার দ্বিতীয় যে অংশটা প্রশ্নের, সেটা হলো ফকিরি ধারা। আসলে বাংলাদেশে বাউল ফকির এই দুইটাকে এমনভাবে উচ্চারণ করা হয়, বাউল এবং ফকিরের ভিতরে পার্থক্য অনেক সময় নিরূপণ করা যায় না। কারণ লালন সাঁই ফকির হিসেবে পরিচয় দিচ্ছেন, ফকির লালন সাঁই, আমরা সবাই তাই জানি। কিন্তু স্কলাররা লালনকে বাউল হিসেবে পরিচয় করে দিচ্ছেন, যদিও লালনের গানে কোথাও বাউল শব্দটা নেই। ফকিরি ধারার কি আছে? ফকির আমরা বলি মূলত সুফি সাধকদেরকে ফকির বলা হয়, মানে বাংলাদেশে প্রচলিত অর্থে। ফে কাফ রে যার ভিতরে আছে তাকে ফকির বলা হচ্ছে। এবং ফকিরি ধারার ভিতরে মূলত সুফি সাধনা যেমন একটি মানে আল্লাহর যে অবস্থান এবং মোহাম্মদের যে অবস্থান এবং ফাতেমার যে অবস্থান এবং পাঞ্জাতনের যে অবস্থান, ফকিররা মূলত এই পাঞ্জাতনের সাধনাকে এক করে তাদের সাধনা করেন। কিন্তু সিম্বলিকভাবে তারা কিন্তু কালার সঙ্গেও, অর্থাৎ কৃষ্ণ বা আমাদের কাহ্নুপার যে সাধনা, তার সঙ্গেও কিন্তু গুপ্তভাবে সেগুলোকে মিল করেন। এটা তারা প্রকাশ্যে বলেন না বা প্রকাশ্যে বলারও নয়, কারণ সবকিছু প্রকাশ করা যায় না। কিছু কিছু জিনিস আছে যে আমাদের সাধনার যে ধারা, সেটা গুপ্তভাবে চর্চা হয় এবং ইশারা ভাষায় সেটা উপস্থাপিত হয়। কারণ ইশারা থাকলে পরে রসের যে ভাবটা নিজের ভিতরে আরো গভীরভাবে কাজ করে। তো বাংলাদেশে মূলত এই জায়গাটা ধরা হয় যে মূলত সুফি সাধনার ধারার সঙ্গে যারা যুক্ত তাদেরকে ফকির বলা হয়েছে। কিন্তু আবার সুফি সাধনার একটা ধারা হলো যে যেমন মাঝভান্ডারি সাধনা, সেটাও সুফি সাধনা। আবার এখানে বিভিন্ন তরিকা আছে, যেমন সিস্তিয়া, নিজামি, হ্যাঁ, এরকম বহু ধরনের তরিকা আছে। এর বাইরেও আরো অনেক উপশাখা সুফিদের তৈরি হয়েছে। সেই ধারাগুলোর তারাও তো ফকির বলা যাবে তাদেরকে, কিন্তু তারা তো তাদেরকে ওইভাবে ফকির পরিচয় দিচ্ছেন না। কিন্তু এটার একটা সহজ উত্তর আছে। আমাদের যদি মধ্যযুগের কবি আলী রজার টেক্সটগুলো আমরা জ্ঞান সাগর পড়ি, সেখানে ফকিরের যে সংজ্ঞা উনি দিয়েছেন বা ফকিরের যে পরিচয় দিয়েছেন, তার সঙ্গে কিন্তু আমাদের বাংলাদেশের যে বিভিন্ন ধরনের সাধনার যে মিল আছে, সেই মিলগুলোকে মিলিয়ে যে বিভিন্ন সাধনা যে নিজেদেরকে যুক্ত করেছে, সম্মিলন করেছেন, সেই সম্মিলিত সাধনায় কিন্তু বাউল এবং ফকিরকে আর আলাদা করা যাচ্ছে না। এবং বাউল ফকির যে জন্য একটা মাঝখানে হাইফেন দিয়ে বাউল ফকির বলা হচ্ছে, অর্থাৎ যে বাউল সেই ফকির, যে ফকির সেই বাউল, কিন্তু দুইটার ভিতরে একটা সূক্ষ্ম বিভেদও আছে। হ্যাঁ, কারণ আমরা দেখি যে বাউলরা চারিচন্দ্রের যে সাধনা করতেছেন, আবার সুফিরা তাদের সাধনার সঙ্গে চারিচন্দ্র ভেদের সম্পর্কগুলোকে কিভাবে নিরূপণ করতেছে, এটা হয়তো গুপ্তভাবে আমাদের সুফি সাধকরাও করতেছেন। যেমন লালন ফকিরের সাধনার সঙ্গে আমরা যেহেতু যুক্ত বা বিভিন্ন ধরনের টেক্সট আমরা দেখেছি, পড়েছি, তাদের ভিতরে আমরা দেখেছি যেসব গুপ্ত চর্চা আছে, সেই চর্চার সঙ্গে কিন্তু অনেক বেশি ঐক্য আছে ফকিরি সাধনার বা সুফি সাধনার। কিন্তু লালন শাহের গান যদি আমরা পড়ি গভীরভাবে, তাহলে আমরা দেখি যে না, লালন তো শুধু ফকিরি সাধনার সঙ্গে যুক্ত ছিলেন না, উনি তো
প্রচুর বৈষ্ণবীয় পদ আছে, প্রচুর নাথ ট্রেডিশন, দেহ সাধনার পদ ওনার ভিতরে আছে, তাহলে উনি তো একটা মতের সমন্বয় করেছিলেন। যে জন্য আসলে লালন খুব সচেতনভাবেই নিজেকে বাউল পরিচয় যেভাবে দেননি, সেভাবে কিন্তু স্পষ্টভাবে ফকির পরিচয়ও দেননি। উনি একটা আহ, সা- মানে যে যে মনের মানুষের যে সাধনার যে পরিচয়টা উনি দিতে চেয়েছিলেন, সেই জায়গায় কিন্তু একটা একটা অসাধারণ একটা ব্যঞ্জনা রেখেছেন উনি, যেন মানুষ একটা রহস্যের ভিতর থেকেই তার সাধনার দিকে আকৃষ্ট হন, এবং সেখানে বাউল ফকিরের দ্বন্দ্ব নয়, বাউল ফকিরের মিল নিয়ে তারা সাধনা করবেন, ঐক্য নিয়ে সাধনা করবেন। যে জন্য তারা 5 ঘরের লোক ছাড়া সাধু সঙ্গ হয় না। এই 5 ঘরের ভিতরে যদিও এখন বেঁধে দেওয়া হয়েছে অমক অমক ঘর, এবং ওই ঘরগুলোর সঙ্গে দেখা যাচ্ছে যে ওই ঘরের প্র্যাকটিস গুলো আবার একটু আলাদা আলাদা আছে, কিন্তু 5 ঘর মানে একটা সিম্বলিক বলতেছে, কিন্তু আসলে আরো অনেক ঘরের মিলনের কথা কিন্তু লালন সাহেব বলেছেন। আমাদের যেটা মনে হয়। আচ্ছা, কেমন কি রকম ঘর বোঝাচ্ছে? বিভিন্ন দর্শন বা বিভিন্ন মানে দল বা বিভিন্ন রকম সাধু ফকির এরকম হুম। বোঝাতে চাচ্ছ? না, শুধু আরো পরিষ্কার হওয়ার জন্য সে আরো 5 ঘর পরিষ্কার আসলে হওয়ার কি? হুম। হ্যাঁ, 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 হ্যাঁ। ঘর বলতে লালনপন্থীদের ভিতরে যেমন লালন সাঁই নিজে তার একটা পরিবার, হুম, যে ওনার যারা শিষ্য আছে তারা হলো লালন ঘরের বা লালন পন্থায়। আচ্ছা। আবার সতীমার একটা ঘর আছে, অর্থাৎ তারা হলো সতীমার যে ধারা, সেই ধারায় তারা সাধনা করেছেন। হুম, বা দেলবারশার একটা ঘর আছে, তারা দেলবারশা তাদের গুরু, তাদের মতাদর্শ অনুযায়ী তারা সেই প্র্যাকটিস গুলো করেন। অর্থাৎ গুরু আলাদা হওয়ার কারণে ঘরগুলো আলাদা, এবং তাদের চর্চাগুলো একটু আলাদা আছে, কিন্তু তারা যখন সাধু সঙ্গে বসেন তারা কিন্তু একই ভাবে সব আচারগুলো পালন করতেছেন, অর্থাৎ তারা একইভাবে খাবারটা গ্রহণ করতেছেন, একইভাবে তারা মানে আসন নিচ্ছেন, একইভাবে তারা ভক্তি দিচ্ছেন, একইভাবে তারা মানে সঙ্গীত উপস্থাপনা করতেছেন। তার মানে 5 ঘরের লোক একসঙ্গে যখন বসে তখন তাদের আচার হয়ে যায় এক। অর্থাৎ মানুষ জগতের, এটা লালন একটা সিম্বলিক ভাবে, আমি আমার কাণ্ডজ্ঞান দিয়ে যেটা বলছি, সিম্বলিক ভাবে বুঝিয়েছেন, তুমি যেখান থেকেই আসো, যে গুরুর শিষ্য হও, কিন্তু যখন মানব সমাজে তুমি বসতেছো, তোমার আচার হতে হবে মানব সমাজের এক কেন্দ্রিক এবং এক চিন্তার, এক আদর্শের হুম, জায়গা থেকে। হুম। আচ্ছা, বুঝেছি। তাহলে এটাই সম্পর্কিত একটা প্রশ্ন যে অনুরোধ একটু করেছো, আর আমিও তো জিজ্ঞেস করতে চাই আসলে তুমি আর তোমার স্ত্রী সাদিকা সৃজনী তানিয়া বাউল মতে ফকির নহের শাহের নিকট দিকে তো সো একরকমের একটা স্কলার প্র্যাকটিশনার আমরা ইংরেজিতে তো বলি, একরকম সে এই এই দুইটা জগতের মধ্যে আসলে তুমি একটা সেতু একটু করতেছো। এটা নিয়ে একটু বলতে পারো কিনা যে এরকম অর্থ কেমন বা কিভাবে হয়েছে? হুম, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমাদের স্কলার প্র্যাকটিশনার এটা খুব দরকার, কারণ আমাদের এখানে বাউল গবেষণা করতে যেয়ে অনেকে বাউলদের প্রতি অনেক ধরনের ঘৃণা হুম, ছড়িয়েছেন। হুম, যেমন আমি উচ্চারণ করতে পারি, আমার শিক্ষকদের ভিতরে আছেন ডক্টর আনোয়ারুল করিম। তার বইগুলো পড়লে পরে আমরা দেখি যে উনি বাউলদের সম্পর্কে অনেক লোককথা শুনে, অনেক ধরনের কথা শুনে কিছু নিন্দাবাচক কথা প্রচার করেছেন, যেগুলো আমাদের মৌলবাদীরাও তাদের বিভিন্ন ধরনের বক্তৃতায় ব্যবহার করে। হুম, কিন্তু অ্যাজ এ প্র্যাকটিশনার হিসেবে যখন আমরা ভিতরে ঢুকি, তখন আমরা দেখি যে এই বাউল সাধনার একটা অন্যরকম সৌন্দর্য আছে। হুম, যে নিন্দাগুলো আমাদের আগের স্কলাররা করছেন, সেই নিন্দাগুলো তো আমরা দেখতে পাচ্ছি না সাধনার ভিতরে। কিন্তু আমি যদি সাধনায় না ঢুকি, তাহলে পরে যেটা হচ্ছে যে আমিও তো আউটসাইডার। হুম, আউটসাইডার হিসাবে কথা বলা আর একদম ভিতরে ঢুকে ইনসাইডে থেকে কথা বলার ভিতরে অনেক পার্থক্য আছে। যে হুম, আমি তখন রূপটা দেখে কথা বলছি। অর্থাৎ হুম, তখন আমাকে প্রশ্ন করার সুযোগ নেই যে আমি দেখে বলছি, কিন্তু আমি তো প্র্যাকটিস করেও বলছি। এবং প্র্যাকটিশনার হিসেবে যেটা আমরা মানে মানে নিচ্ছি এই কারণে যে তুমি জানো যে সাধিকা সৃজনী তানিয়ার ব্যাকগ্রাউন্ড,
তার দাদা খোদাবক্স সাই তিনি বাউল সাধনার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন সাধনা করে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। উনি সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পেয়েছেন, উনি বাংলা একাডেমি ফেলোশিপ পেয়েছেন। উনি কিন্তু ফকির হয়েও স্কলার লেভেলে কাজ করেছেন এবং আমরা যে বই করেছি, সম্পাদনা করেছি ক্যারল সলোমনের সিটি অফ মিরর্স সংস অফ লালন সাই, সেই বইয়ের অনুবাদগুলো করা, লালনের গানের পাঠ নির্ধারণ করা, প্রামাণ্য পাঠ নির্ধারণ করার ক্ষেত্রেও খোদাবক্স সাইয়ের একটা ভূমিকা ছিল। এবং বাংলাদেশে যারা এখন লালনের গান গাচ্ছেন, ফরিদা পারভিন, চন্দনা মজুমদার, দিল আফরোজ রেবা থেকে শুরু করে আরও অনেকেই আছেন, দীপ্তি রাজবংশী, এরা সবাই কিন্তু দেখা যাচ্ছে যে ফকির এই খোদাবক্স সাইয়ের শিষ্য এবং তার কাছে সরাসরি গান শিখেছেন। হ্যাঁ, তারপরে এখন সৃজনী তানিয়ার বাবাও কিন্তু বিখ্যাত শিল্পী আব্দুল লতিফ শাহ। তাদের ফ্যামিলি ট্রেডিশনের ভিতরে এই প্র্যাকটিশনগুলো, মানে এই প্র্যাকটিসগুলো ছিল। সেই প্র্যাকটিসগুলোর কারণে আমরা দেখেছি যে একদিক থেকে ওদের একটা ইনহেরিটেন্ট এক্সপেরিয়েন্স আছে, আর আমার যেটা হচ্ছে যে সাংস্কৃতিক অভিজ্ঞতা, এবং বহুদিন আমি বাউলদের সঙ্গে সঙ্গ করেছি। আমি 1991 সাল থেকে কন্টিনিউয়াসলি বাউলদের সাধুসঙ্গ করেছি, বাউলদের সাধুসঙ্গে যাই, বাউলদের সঙ্গে কথা বলি, মিশি। তারা আমার বাসায় এসে থাকে, আমি তাদের বাসায় যেয়ে থাকি। এরকম একটা ঐকান্তিক সম্পর্ক তাদের সঙ্গে আগেই আছে, কিন্তু এটা ভক্তের সম্পর্ক। কিন্তু যখন আমি তাদের কাছে দীক্ষা নিলাম, তখন তো আমি তার পরিবারের অংশ হলাম, তখন আমার দায়িত্বটা বাড়লো, যেমন গুরু কর্ম করা এবং লালনের গানকে স্কলার হিসেবে যেভাবে আমরা ব্যাখ্যা করি এবং ভিতর থেকে সেই ব্যাখ্যাগুলোকে বোঝার জন্য আসলে দীক্ষা নেওয়ার বিকল্প নেই। এবং দীক্ষা নিলে যেটা হয় যে আমার মানে ক্ষমতা থাকে, আমার শক্তিও থাকে, যে আগে যেমন আমি এই যে গানগুলোর পরিবর্তন বা বিবর্তন হয়েছে সেইগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক ধরনের বাধার সম্মুখীন হচ্ছিলাম। বিশেষ করে লালনপন্থীরাই অনেক ক্ষেত্রে, বা যারা লালনপন্থী নয় কিন্তু তারা একটু ভক্ত, তারাও কিন্তু আমাকে প্রশ্ন করেছে যে উনি তো ফকির না, উনি কিভাবে এই গান সম্পর্কে কথা বলেন। যখন আমরা দীক্ষা নিচ্ছি তখন কিন্তু আমাদের কাজটা সহজ হচ্ছে, এবং আমাদের একটা গোলও আছে যে আমরা যে দীক্ষা নিচ্ছি মানে শুধু ইন্টেলেকচুয়াল হিসাবে নয়, আমরা প্র্যাকটিশনার হিসেবেই থাকতে চাই, এবং ফাইনালি আমরা প্র্যাকটিশনার হিসেবেই মানে গমন করব এবং আশ্রম বাড়ি প্রতিষ্ঠা করব এবং সেখানেই আমরা থাকব, এটাই বাসনা। এবং সেই বাসনাটা এই কারণে যে আমাদের এখানে লালন যদি এই সময় জন্ম নিত, তাহলে তার আশ্রম বাড়িটা কেমন হতো, তার সাধনার ধারাটা কেমন হতো, সেটা কিন্তু আমরা ভাবিনি কখনো। তাহলে লালন শাহের যে সাধনার ধারা, সেটা যদি আমাকে যুগোপযোগী একটা ভবিষ্যতের মানুষের জন্য সেই স্কুলিংটাকে প্রতিষ্ঠা করতে হয় বা এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই আমাদের সম্পৃক্ততা প্রয়োজন আছে, এবং আমরা সেইভাবে আশ্রম বাড়িটাকে ডেভেলপ করতে পারি। আমাদের এখানে এর মাঝে করেছেন একজন, তুমি জানো যে ফ্রান্স থেকে এসে দেবোরা এলিয়েট কুকিরম্যান, সে আমাদের গুরু ফকির নহির শাহের কাছেই দীক্ষা নিয়েছেন এবং বেশ কয়েক বছর সাধনার পরে, সিদ্ধি লাভ করার পরে তিনি কিন্তু তারা কিন্তু যুগলে এই গত ডিসেম্বর মাসের 23 তারিখে খেলাফত নিয়েছেন, খিলকা গ্রহণ করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে সে ফ্রান্স থেকে এসে উচ্চশিক্ষিত, সে ফ্রান্সের একটা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা, ইংল্যান্ডের আরেকটা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন, আমেরিকাতে সে আরেকটা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন। পিএইচডি করা অবস্থায় কিন্তু তিনি এই বাংলাদেশে এসে সাধুসঙ্গ করেন। সাধুসঙ্গ করার পরে আকৃষ্ট হন এবং বাউল মতে দীক্ষা নিয়ে পুরোপুরি সবকিছু ছেড়ে দিয়ে গুরুর পায়ে নিজেকে আত্মনিবেদন করে, ত্যাগ করে নিজেকে ফাইনালি সাধনার দিকে নিয়ে গেছেন। তাহলে এটা একটা উৎকর্ষ কিন্তু হলো আমাদের ফকিরি ধারার সাধনায়, এবং বাংলাদেশে একটা নতুন ইতিহাস সৃষ্টি হলো। এবং সেই ইতিহাসের পরে এই ধারাটাকে আরো বেশি যদি সম্প্রসারিত করতে হয়, সাস্টেনেবল করতে হয় এবং মানুষের কাজের জন্য উপযোগী করতে হয়, তাহলে অবশ্যই আমাদের মতো শিক্ষিতদের, মানে তথাকথিত শিক্ষিত, আমি নিজেকে তথাকথিত শিক্ষিত বলবো, যেরু এই সব সাধুসঙ্গের সঙ্গে যুক্ত হওয়া দরকার, গুরুবাদী ধারায় দীক্ষা নিয়ে সাধনাগুলো করা দরকার। তাহলে আমার মনে হয় আমরা যেটা চেয়েছি, স্বপ্ন দেখেছি যে ক্রিয়েটিভ নলেজ এবং ট্রেডিশনাল নলেজের ভিতরে ঐক্য সৃষ্টি করতে চায়, সেই ঐক্য সৃষ্টি করতে গেলে আগে তো নিজেকেই ত্যাগ করতে হবে, নিজেই তো সেটাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি পেরেছি, আমি করি,
এরপরে তুমি আসতে পারো। যদি আমি নিজে না করে শুধু বলি, তাহলে সেই কথাটার কিন্তু কোনো মর্ম থাকে না। আরেকটি কথা দিয়ে আমি শেষ করব যে আমাদের ছোটবেলায় একটা কথা শুনতাম। সেটা হলো, যখন বাউলদের কাছে যেতাম বাউলদের তথ্য জানার জন্য, তারা বলতেন যে তুমি এসব জানতে চাও নদীর কূলে বসে জল চিনতে চাও নাকি জলে নেমে জল চিনতে চাও? তা আমি তখন বলেছিলাম যে না, জলে নেমে জল চেনাই তো সব থেকে ভালো, সর্বোত্তম। তো আমরা আসলে বাউল ফকিরি যে সাধনাই বলি, লালন পন্থাই সাধনার ধারার প্রকৃত স্বরূপ মানে অভিজ্ঞতা থেকে নেওয়ার জন্যই গুরুবাদী ধারায় দীক্ষা নেওয়াটার বিকল্প দেখিনি। যেমন শুনেছি যে সুফিদের মধ্যে একটা কথা আছে যে মধুর স্বাদ না চিনলে তাহলে কিভাবে, তো মানে মধু না না খেলে তাহলে কিভাবে স্বাদ বোঝা যায়, এরকম। হ্যাঁ, লালন ফকিরের একটা গানেও আছে যে ওই যে চিড়া, কথাই তো চিড়া ভেজে না, তাতে জল কিংবা দুধ না দিলে। সব সব ফকিররা এরকম বলে। আর মনে হয় তোমার প্রশ্নের আরেকটা জায়গা ছিল চর্যাপদের গানের পুনর্জাগরণ নিয়ে, তাই না? হ্যাঁ, আর আর দুইটা প্রশ্ন এই তো আছে। সেই একটা একটা ছিল, হতে পারে শুধু এক সেন্টেন্স, দুইটা সেন্টেন্স বলতে পারো যে লালনের গুরুত্ব কতটুকু, ওই যে ও, সেই হ্যাঁ, বাংলাদেশের, হ্যাঁ। কারণ এটাই হতে পারে যারা তো শুনে আসলে জানবে না আসলে সেই গুরুত্ব কেমন। আসলে ফকির লালন শাহের গুরুত্ব বাংলাদেশে অপরিসীম। কারণ বাংলাদেশের তোমাকে আগেও বলেছি, বাংলাদেশ হলো বহু ধর্মমতের দেশ, বহু ধরনের দর্শন এখানে চর্চা হয়, বহু ধরনের সাধনা আছে। কিন্তু সেগুলোকে ঐক্যের ভিতরে নিয়ে আসার জন্য একটা মহা অবতার হিসেবে কাজ করেছেন ফকির লালন শাহ। কিন্তু তার সাধনার ধারাটাকে আমরা বাংলাদেশের মানুষ আজও প্রকৃত অর্থে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে মানুষের মাঝে উপস্থাপন করতে পারিনি। উপস্থাপন করতে পারলে বাংলাদেশের মানুষের ভিতরে কিন্তু যেসব এই মতবিরোধ আসে, ইভেন রাজনৈতিক যে মতাদর্শগত বিভেদ এখন দেখছো, সেগুলোও ঘুচে যেত। এবং আমাদের এখানে এখনো ধর্ম নিয়ে যেসব বাড়াবাড়ি হচ্ছে, সেগুলোও কিন্তু ঘুচে যেত। লালন কিন্তু সারা জীবনব্যাপী সাধনা করেছেন এই জায়গাটা নিয়েই, যে মানুষের পরিচয় মানুষ হিসেবে হওয়া দরকার, এবং আমার ভিতরে সাই নিরঞ্জন বসবাস করে। এই সাই এবং নিরঞ্জন, এই যে আল্লাহরই একটা বিকল্প নাম, এবং যেই সাই নিরঞ্জন, যেই কথাটা বলেছিলেন আজ থেকে 2000 বছর আগে আমাদের দেশের ভাবুক সাধকরা চর্চা করেছিলেন, সেটাই কিন্তু লালন ক্রমাগতভাবে তার গানের ভিতর দিয়ে প্রকাশ করেছেন এই জন্য যে ইতিহাসের এবং সাংস্কৃতিক ঐতিহ্যের চর্চাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, এবং ভবিষ্যতের মানুষ যেন একটা পথ পায় সেই জায়গাটা নেওয়ার জন্য। লালনের গুরুত্ব আসলে আমরা দেখেছি যে লালনের সময়কাল থেকেই লালনের গুরুত্ব ছিল সমাজে। আমরা জানি যে ফকির লালন শাহের প্রায় সমসাময়িককালে রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেল লরিয়েট পোয়েট, তিনি লালনকে গুরুত্ব দিয়েছেন, এবং লালনের সমসাময়িককালের কাঙাল হরিনাথ মজুমদার, তিনি গুরুত্ব দিয়েছেন। আমাদের দেশের আরেকজন গুরুত্বপূর্ণ লেখক ছিলেন মীর মোশাররফ হোসেন, তিনিও গুরুত্ব দিয়েছেন। এবং সেই সময়ের কিন্তু সকল ইন্টেলেকচুয়ালরাই কিন্তু লালনকে গুরুত্ব দিয়েছেন। দুইটা কারণে, একটা হলো লালনের গানের যে সাহিত্যিক মূল্য, আরেকটি কারণ হলো লালনের যে দর্শন এবং সাধনার যে জায়গাটা সেটা। এবং লালন শাহ আমাদের দেশের যে দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যের যে সম্মিলনটা ঘটিয়েছিলেন, সেটাও অভূতপূর্ব। এবং বাংলাদেশের মানুষ কিন্তু এখনো সব থেকে জনপ্রিয় যদি কোনো গানের ধারা বলি, সেটা লালন শাহের গান। সব থেকে যদি বেশি উচ্চারিত নাম যদি আমরা বলি বাংলাদেশে, সেটা লালন শাহের নাম। এবং আমি দেখেছি যে আমি একটা বই পেয়েছি 1965 সালের দিকে সম্ভবত বেরিয়েছিল, বইটার নাম হলো নেনিনের দেশে লালনের মেয়ে। এটা সে সময় পাকিস্তান পার্লামেন্টের একজন মেম্বার লিখেছিলেন, তার রাশিয়া ভ্রমণের কাহিনী। তো 1965 সালের দিকেই বাংলাদেশের পরিচয় ছিল, নেনিন যেভাবে ছিল রাশিয়ার পরিচয়,
লালন ছিল বাংলাদেশের পরিচয়, এবং লালন আজও আমরা মনে করি বাংলাদেশের প্রধান আইকন হচ্ছে লালন। হুম, এবং লালনের উপরে বাংলাদেশে এখনো প্রায় প্রতি আমাদের বাংলা একাডেমি যে বই মেলা করে, সেখানে কমপক্ষে গোটা দশেক বই লালনের উপর তো নতুন নতুন বই বেরোয়, যদিও সেই সব বইয়ের একই কন্টেন্ট, একই বিষয়। আর লালনের গানের সংকলন করা এখন প্রকাশকদের একটা সব থেকে কি বলে গর্বের বিষয়। সব প্রকাশকই চায় লালনের গানের সংকলন প্রকাশ করতে, এবং করেছেনও তাই। হুম, এবং লালন এখন শুধুমাত্র তার ভাব দর্শনের কারণেও গুরুত্বপূর্ণ নয়, মানে বাণিজ্যিক কারণেও গুরুত্বপূর্ণ হয়ে গেছেন। সেটা হলো বইয়ের ব্যবসা, গানের ব্যবসা, মিডিয়ার ব্যবসা, সব দিক থেকেই লালন এগিয়ে আছে। এবং বাদ্যযন্ত্রের ব্যবসা, যেমন একতারা, লালনের একতারা, সেটা তুমি কুষ্টিয়াতে ঘুরেছো, যে কুষ্টিয়াতে বহু একতারার দোকান আছে। দোকান আছে মানে সেখানে একতারা অনেক বিক্রি হয়। কেউ বাজাতে পারুক না পারুক, একতারাকে তারা গ্রহণ করে। হুম, হুম। একদম। আর পরের দেশে তো আসলে একটা খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়েছে, যেমন সেই লালনের বাস লাইন আছে, লালন শাহী ব্রিজ আছে, অনেক অনেক কিছু হ্যাঁ, বিশ্বব্যাপী। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। সো একটাই এটা ভালো একটা কথা, কারণ আমরা তো আসলে পুরো আর একটা সাক্ষাৎ মানে করতে পারতাম শুধু লালনের সাহিত্যিক মূল্য নিয়ে, কিন্তু হুম, তুমি একটা ভালো একটা বিষয় নিয়ে কথা বলেছো, যেমন একটা সাধনার একটা ব্যাপার আছে। আর এই পডকাস্টে তো আসলে আমরা সেই প্রসঙ্গ বেশি তো আহ, সেই প্রসঙ্গ নিয়ে বেশি আলোচনা করছি। সো আমি তো আসলে সবাইকে এই প্রশ্ন করি, যারা এখানে আসে আলোচনা করতে, তোমার গবেষণা কিভাবে সেই অকুল্ট সাউথ এশিয়া নিয়ে জড়িত আছে? আর এখানে অকুল্ট শব্দ দিয়ে গুপ্ত তত্ত্ব সংক্রান্ত নিয়ে বোঝাচ্ছি। মানে বিশ্বর একটা ব্যাপার আর কি, মানে শুধু ইংরেজির একটা প্রসঙ্গ তা নয়। যেমন বাঙালি গান ও কবিতার মধ্যে অনেক গভীর তত্ত্ব আছে, যেমন একটু আগে প্রকাশ করেছো, সুফিবাদের মধ্যে বাতুন ও জাহির আছে, যেটা ইংরেজি বলে ইসোটেরিক ও এক্সোটেরিক। জিন পরি নিয়ে বিশ্বাস কেমন প্রচার হয়, ইত্যাদি। সেই গুপ্ততত্ত্ব এ ব্যাপার নিয়ে একটু কথা বলবা? হুম। হ্যাঁ, আসলে বাংলাদেশ কিন্তু গুপ্ততত্ত্বের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তুমি নিশ্চয়ই বাংলাদেশের অনেক অঞ্চলে ঘুরেছো, সেসব অঞ্চলে অনেক গুপ্ততত্ত্বের ঐতিহ্যিক পরিচয় এখনো আছে। যেমন হুম, আমরা যদি বলি, একদম সমুদ্র উপকূলের জায়গায় সেই মহেশপুর, হুম, মানে ইয়েতে কক্সেস বাজারের পাশে মহেশখালী, মহেশখালীর যে মহেশখালী। আদিনাথ মন্দির, হ্যাঁ, আদিনাথ গেছি মন্দির গেছি। আমরা গুপ্ত সাধনার একটা প্রাচীন জায়গা। এছাড়া আমাদের যে পাহাড়পুর বৌদ্ধবিহার, ময়নামতি, হুম, এইসব জায়গাগুলো সবই গুপ্ত সাধনার। ইভেন ঢাকার আশেপাশেই যে জায়গাটা অতীশ দীপঙ্করের জন্মভূমি, যেটা বিক্রমপুর বলা হয়, সেখানেও হুম, গুপ্ত সাধনার একটা প্রাচীন কেন্দ্র। এবং আমরা যখন ম্যানুস্ক্রিপ্ট নিয়ে কাজ করি, প্রচুর পাণ্ডুলিপিতে গুপ্ত সাধনার তত্ত্ব আছে। যেমন হুম, আমরা এক ধরনের চিত্রবন্ধ কাব্য পাই, হুম, সেখানে মূলত গুপ্ত সাধনার বিষয়গুলো আছে। এবং গুপ্ত সাধনা মানুষকে কিভাবে উপকার করতে পারে সেইগুলো নিয়ে এইসব কাব্যগুলো লেখা, ছবি এঁকে বিভিন্ন ধরনের সাহিত্য সেখানে উল্লেখ করা হয়েছে। হুম, পাশাপাশি আমরা দেখেছি যে আমাদের যে বাউল সাধনার মূল যে বিষয় সেটা হলো গুপ্ত। হুম, বাউল সাধনার, বাউল গানের দিকে মানুষ ধাবিত হয়। যেমন আমরা লালনের গান যতগুলো শুনি, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, হুম, হুম, এখানে একটা সাধারণ মনে হয়, কিন্তু এটা অনেক গুপ্ত। সবাই এই প্রশ্ন করে যে এই পাখিটাকে আর খাঁচাটাকে, হুম, এইসব প্রশ্ন নিয়ে কিন্তু এর মীমাংসা করতে পারছেন না কেউই হুম, আজও। এবং লালনের বহু গানে আছে যে এই গুপ্ত সাধনার বিষয়টা, এবং লালনপন্থীদের সাধনার ধারাটাই মূলত গুপ্ত তত্ত্বের উপরে কেন্দ্র করে, ভিত্তি করে। হুম, কারণ আমাদের গুরুরা বলেন একটা কথা, যে একটি বীজ যদি গুপ্ত রাখা হয়, অর্থাৎ মাটির নিচেই রাখা হয়, সেখান থেকে একটা বৃক্ষ অঙ্কুরোদ্গমন হয়।
কিন্তু সেই বীজটা যদি মাটির উপরে ফেলে রাখা হয়, অর্থাৎ গুপ্ত জিনিসটা যদি প্রকাশ করা হয়, তখন সেই বীজ থেকে আর কোনো ফল তৈরি হয় না, কোনো বৃক্ষ তৈরি হয় না, বীজটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমাদের এখানকার মানে সাধনার একটা বিষয় আছে যে অনেক কিছু তারা গুপ্ত রেখে সাধনা করেন, এবং করেন এই জন্য যে ওইটা যেন মানুষের ভিতরে একটা আগ্রহ তৈরি হয় এবং বহু মানুষ যেন এটার প্রতি এই সাধনায় নিবেদিত হন এবং তারা এই সাধনার ভাবটাকে আরো বেশি বিস্তার করেন। এটা আছে। আরেকটি প্রশ্ন তুমি করেছেন যে জিন, পরি, জাহের, বাতুন, হ্যাঁ, জিন পরি সম্পর্কে কিন্তু আমরা যতই আধুনিক হয়েছি বাংলাদেশের মানুষ, এখনো কিন্তু আমরা দেখি মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে অনেক সময় জিন পরি নিয়ে অনেক কাহিনী হচ্ছে। অনেকে জিনের বাচ্চা হয়ে যাচ্ছেন, বাংলা সিনেমাও আছে জিনের বাচ্চা, এবং জিন ভর করে অনেকের উপরে, এবং জিন কেন্দ্রিক জীবন আচারই করে অনেকে। মানে আমি, আমার এক বন্ধু, আমার ক্লাসমেট ছিল, আমরা স্কুলের থেকে একসঙ্গে পড়েছি, সে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করত, খুলনা বিশ্ববিদ্যালয়ের। সে বেসিক্যালি পাগল হয়ে গেছে। সে হঠাৎ করে আমার কাছে আসলেন বহু বছর পরে, 15-16 বছর পরে এসে আমার কাছে বলল তার সঙ্গে জিনের সম্পর্ক আছে, এবং সে জিনের সম্পর্ক আছে এটা বললেন, এবং কিভাবে জিনের সঙ্গে তাদের সম্পর্ক সেগুলো আমার কাছে বর্ণনা করলেন, এবং কোরআনের ভিতরে জিনের পরিচয় যেভাবে আছে, বলছে যে জিনকে তো অস্বীকার আমরা করতে পারি না, কারণ কোরআনের ভিতরে তো জিনের কথা উল্লেখ করা আছে। কোরআন তো পবিত্র গ্রন্থ, সত্য গ্রন্থ, এবং সেই বিশ্বাসটা নিয়ে কিন্তু সে জিনের সঙ্গে সাক্ষাৎ করে। এবং সে তার মায়ের সঙ্গে যখন কথা বললাম যে কি ব্যাপার, ওর এই অবস্থা কেন, তো বললো যে ও তো আমাকে বিশ্বাস করে না, অর্থাৎ ও মাকেও বিশ্বাস করে না, মায়ের হাতের রান্না সে খায় না, সে একটা ঘরের ভিতরে থাকে, সে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতো, সে চাকরি টাকরি সব বাদ হয়ে গেছে তার, সে একটা ঘর, অন্ধকার ঘরের ভিতরে থাকে, মোমবাতির আলো জ্বালিয়ে থাকে এবং নিজে রান্না করে খায় এবং কারোর সঙ্গে কথা বলে না। সেও মানে এই ধরনের অনেক ঘটনা বাংলাদেশে এখনো ঘটে এবং আছে। আর তুমি নিশ্চয়ই দেখেছো যে বহু শ্মশান আছে, শ্মশান এবং কবরস্থান, এইসব শ্মশান এবং কবরস্থানে বহু সাধকরা বসবাস করে বাংলাদেশে এখনো, এবং তারা মূলত এইসব জিন, ভূত, পরী এদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এইসব সাধনা করেন বা বিভিন্ন ধরনের লোকচিকিৎসা করেন, এরকম একটা ধারণা মানুষের ভিতরে আছে। এটা নিয়ে ওইভাবে গভীর কোনো গবেষণা হয়নি, কারণ এগুলো সবসময় আমাদের দেশের শিক্ষিতরা সবসময় ইগনোর করে যায়, কিন্তু এরও যে একটা সমাজতাত্ত্বিক, একটা নৃতাত্ত্বিক, একটা জ্ঞানগত মানে পরিচয় আছে, সেইগুলো নিয়ে আমরা ওইভাবে গভীর কোনো তাৎপর্যময় গবেষণার দিকে যেতে পারিনি। তবে আমাদের এখানে যেমন বাংলা একাডেমির কিছু প্রকাশনার ভিতরে এগুলো নিয়ে উল্লেখ আছে, কিন্তু ওইভাবে নিয়ে বিস্তৃত আধুনিক পদ্ধতি অনুসরণ করে কোনো গবেষণা আমাদের এখানে হয়নি। আর বাতুন তো একটা মানে সুফি সাধনার মূল বিষয়, যে যেমন বলা হচ্ছে যে আমাদের এখানকার সুফি সাধকরা বিশ্বাস করে কোরআন শরীফ তো লেখা হয়েছে 30 পারা, কিন্তু কোরআন শরীফ তো সমগ্র কোরআন শরীফ তো লেখা হয়নি, কিছু কোরআন আছে গুরু শিষ্য পরম্পরায় বাতুনে, অর্থাৎ গুরু শিষ্য পরম্পরায় শিষ্যদের সিনাই সেগুলো আছে এবং সেগুলো তারা চর্চা করেন। আমি বাউলদের প্রচুর খাতার ভিতরে দেখেছি এই জাহির বাতুনের শব্দগুলোর যে ব্যাখ্যা, যেমন এই যে বাতুন যে শব্দটা ব্যবহার করতেছে, একটা শব্দ মেটাফরিক একটা শব্দ ব্যবহার করছে, কিন্তু সেটার অর্থ, অর্থাৎ সেটা জাহিরি অর্থ আলাদা, কিন্তু ফকিররা সবসময় বাতুনি শব্দটাই ব্যবহার করে যেন মানুষ না বুঝতে পারে, কিন্তু যে সাধনা করেন তিনি কিন্তু ওটার জাহিরি অর্থ জানেন। তো জাহিরি অর্থের ব্যাখ্যাটা কিন্তু ফকিরদের কাছে আছে এবং তাদের খাতার ভিতরেও আমি দেখেছি যে এগুলোর ব্যাখ্যা লেখা আছে, কিন্তু এগুলো কোনোভাবে এটা সিক্রেট, এটা প্রকাশ করা যাবে না। ওই যেটা বলছিলাম, বীজটাকে লুকিয়ে রাখতে হবে যেন ভবিষ্যতে এই সাধনার ঐতিহ্যটা চর্চিত হয়, এটা যেন একটা বৃক্ষে রূপান্তরিত হয়। খুব আগ্রহ আসলে পরে তোমার সাথে সেই পাঞ্জুশায়ের কথা নিয়ে একটু
আলোচনা করব, হতে পারে অন্য একটা পডকাস্ট হ্যাঁ, আরেকজন সে বাউল, এটাও তো খুব খুব আগ্রহীত একটা ব্যাপার। কিন্তু সে সে লাস্টের একটা ওই বর্তমানে আহ, বাউল বর্তমানে বৌদ্ধতান্ত্রিক চর্যাপদ গানের জাগরণ নিয়ে আহ, তুমি ও সৃজনী অনেক কাজ করো। তুমি বলেছ একটু আগে, আর অনেক ইঙ্গিত দিয়েছো, ইশার দিয়েছো। সে সে গানের মধ্যে কোনো বিশেষ গুপ্ত তথ্য আছে কি না, আর সে গানের আসলে কি প্রথমে, আর আর তথ্য বর্তমানের গান ও সংস্কৃতির সাথে কতটুকু মিল থাকে? একটু উত্তর অলরেডি একটু দিয়েছো, কিন্তু কোনো নির্দিষ্ট উদাহরণ থাকলে মানে সেটা কি? যেমন একটু আগে বলেছো সে বাজুল আর বাউল, অন্য কোনো মানে মিল আসলে তো কি? যেমন আহ, আমার মনে হ্যাঁ, আছে একটা ছিল সে দেহ একটা নৌকা হিসেবে নাকি হ্যাঁ, একরকমের হ্যাঁ, একটা দেহের এক নৌকায় প্রতীক ছিল। মনের বৈঠা আছে, হ্যাঁ, একটা আচ্ছা। চর্যাপদের। হ্যাঁ, আসলে চর্যাপদের প্রাচীন বাংলার যে বৌদ্ধ গান বলা হয়েছে, চর্যাপদ যখন প্রকাশ করা হয়েছে, হরপ্রসাদ শাস্ত্রী 1916 সালে এটা বলেছিলেন, হুম, এবং তারপর থেকেই আমরা মূলত বৌদ্ধ গান হিসেবেই চর্যাপদকে দেখে আসছি। হুম, কিন্তু এই চর্যাপদের বৌদ্ধ গানের সঙ্গে বহু তন্ত্র ও সাধনার ঐক্য আছে, এবং বহু ধরনের গুপ্ত সাধনা আছে। এবং তুমি নিশ্চয়ই জানো চর্যাপদের একাধিক পদে কিন্তু এইসব ন্যারেশন আছে। যেমন এই গুপ্ত সাধনার কথাই আমি যদি বলি, চর্যাপদের হুম, একটা পদে আছে আচ্ছা। যে এটা হলো চর্যাপদের 5 নাম্বার পদ। সেখানে বলতেছে যে তুমি অনুত্তর স্বামী জাটিলকে ডেকে উত্তর জেনে নাও। হুম, তোমরা যদি কেউ এই নৌকায় পার হতে চাও, তাহলে সাঁকো বেঁধে নিতে হবে, কিন্তু যদি সেটায় পার হওয়ার যদি পদ্ধতি জানতে চাও, তাহলে তোমাকে জানতে হবে, চর্যাপদে বলছে যে জয়ী তুম হে ল হে হইব পরগামী পুচ্ছতু চাটিল অনুত্তর স্বামী। হুম, অর্থাৎ যে কখনো উত্তরই দেয় না, তার কাছ থেকে উত্তর নিতে হবে। এখন হুম, সে উত্তর কিভাবে দিবে? চর্যাপদে তাহলে তো এখানে ইশারা ভাষার কথা বললেন, হুম, যে অনেক কিছু আছে গুরুর সান্নিধ্য পেলে পারে এমনিতেই নিজের ভিতরে উত্তর তৈরি হয়। আর চর্যাপদে পুনর্জাগরণের কাজ যখন করছি আমরা, যখন বাউল সাধকরা যখন চর্যাপদকে মানে পরিবেশন করে, তুমি আমাদের ভাবনগর সাধু সঙ্গের আসরে দেখেছো কোনো কোনো দিন তারা অনেক বিস্তৃত ব্যাখ্যা করে, এবং তারা তাদের সাধনার সঙ্গে মিলগুলো তারা একদম বিস্তৃতভাবে উল্লেখ করেন, এবং সমকালীন বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে সেগুলোকে ব্যাখ্যা করেন। আমি চর্যাপদের আরেকটি জায়গা সম্পর্কে বলতে চাই, গুপ্ত তত্ত্ব বা গুপ্ত সাধনার একটা বিষয়। চর্যাপদের যেমন 50 সংখ্যক পদে একটা 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 বিষয় আছে, সেটা হলো নৈরামণি। নৈরামণি শব্দটা আছে, হুম। এবং তুমি নিশ্চয়ই পাহাড়পুর বৌদ্ধবিহারে যখন গেছো, ওখানকার জাদুঘরে নৈরামণির একটা মূর্তি দেখেছো। ও, নৈরামণির একটা ভাস্কর্য ছিল। নৈরাত্তা সে। নৈরাত্তা দেবী, হ্যাঁ। নৈরাত্তা। চর্যাপদে এই নৈরাত্তা দেবীকে নৈরামণি বলতেছে। যে নৈরামণি। চর্যাপদে অদ্ভুত কথা বলতেছে 50 নম্বর পদে, এটা হলো গৌনত গৌনত তৈলা বাঢ়ি হেনচে কুড়ালি কণ্ঠে নৈরামণি বালি জগন্তে উপাড়ি। হুম, মানে এই যে নৈরামণি, এই যে নৈরাত্তা, হুম, এই নৈরাত্তা যে মানে ঠিক এর যে ফিজিক্যাল কোনো রূপ নাই তা নয়, তারও হুম, ফিজিক্যাল রূপ আছে। আমরা ভাস্কর্যে সেটা দেখেছি, হুম, যে একটা নারী মূর্তি, এবং তার সঙ্গে অনেকটা স্নেক গডেসের একটা সম্পর্ক আছে, সাপের দেবীর মতো একটা বিষয় আছে। আসলে ইরা পিঙ্গলা সুষমা এইসব বিষয়গুলো এই দেবী নিয়ন্ত্রণ করেন, এবং আসলে যে সাধন করেন তিনি কিন্তু, যেমন গওনত গওনত তৈলা বাঢ়ি হেনচে কুড়ালি, মানে আমি এটার অনুবাদ করেছি হুম, যে গগনে গগনে ওই তো গগনে তোমার তৃতীয় বাড়ি। হ্যাঁ, এইরকম আমি একটা অনুবাদ করেছি। তুলেছে সে সবর সবর কেটেছে কুড়াল মারি, তারপরে প্রেমিকা সবর শূন্যের ওপর হয়েছে কেমন সুরকি বাড়ির কাছে কাপড় ফুটেছে চোখেতে শূন্য দেখি। হুম, এরকম অনুবাদ আছে, মানে আমি যেটা কাব্যিক অনুবাদ করেছি। তা আমরা চর্যাপদের গানের পুনর্জাগরণ মূলত আমরা আহ, করার ক্ষেত্রে গুরুত্বের যে জায়গাটা দেখেছি, এর আগে আমাদের দেশে অনেক ইন্টেলেকচুয়ালরা চর্যাপদের গানের সুর করেছেন, গেয়েছেনও দু একটি।
আমি নিজেও 1991 সাল থেকে 95 সাল পর্যন্ত আমার বন্ধুরা আমার এই গীত রূপান্তরিত চর্যাপদের অনুবাদ সুর করেছে, সেগুলো একটু আধুনিক সুর ছিল। এবং পরবর্তীতে আমি যখন বাউল ফকিরদের কাছে নিয়ে গেলাম, কারণ আমাদের অবজারভেশন হচ্ছে যে এই চর্যাপদের গান মূলত সাধকদের সঙ্গীত, সাধনা যারা করে তাদের সঙ্গীত। অতএব এই গান যদি তাদের কণ্ঠে ধ্বনিত হয় তাহলে সেটাই সব থেকে ভালো হবে এবং তারা সেটাকে নিজের বলে গ্রহণ করবে। তা আমরা দেখেছি, যেহেতু আমরা বাউল ফকির সাধকদের ভিতরে চর্যাপদের গানের পুনর্জাগরণের ঐতিহ্য প্রচারের চেষ্টা করেছি, এখানে যখন আমাদের কয়েকজন শিল্পী সাধক আছেন, যেমন শাহ আলম দেওয়ান, উনি সুফি সাধনা করেন, বাউল অন্তর সরকার, সেও সাধনার সঙ্গে যুক্ত, বা শিলা মল্লিক, আর তুমি বলেছো সাধিকা সৃজনী তানিয়া, হ্যাঁ, তারপরে পাহাড়পুর বৌদ্ধবিহারে বাবুল আক্তার বাচ্চু সহ অনেকেই আছে, ওখানে শিবচরণ আছেন একজন, বিভিন্ন বিভিন্ন ধরনের। এরা কিন্তু প্রত্যেকে চর্যাপদের গান শুধু সুর করেননি বা গানগুলো কণ্ঠে তুলে গাচ্ছেন না, একই সঙ্গে গানগুলোকে ব্যাখ্যা করতেছেন এবং সেই ব্যাখ্যায় সে নিজে যে সাধনা করেন সেই সাধনার ঐক্যগুলো বের করছেন। যেমন আমরা যখন পাবনা জেলার ফকির আবুল হাশেম, তিনি সুফি সাধনায় দীক্ষিত, তিনি যখন চর্যাপদের গানগুলো করেন এবং মাঝে মাঝে চর্যাপদের গান গান করতে করতে আমাকে মাঝে মাঝে ওই ফোন দেন, পাবনা থেকে ফোন দেন, গুরু এই গানটার ভিতরে তো এই রকম তথ্য পাচ্ছি, এটা তো একদম আমাদের সুফি সাধনার সঙ্গে মিল আছে। এরা কিন্তু শুধুমাত্র বাউলরা যে তাদের সাধনায় মিল করছে তা নয়, সুফি সাধনার সঙ্গেও মিল করতেছেন। যেমন গত সাধুর সঙ্গে আমাদের বাউল অন্তর সরকার বললেন যে গ্রামে সুফি সাধনার একটা ওরসে গান করতে গেছেন, সেখানে চর্যাপদের গান গাইবে। তো ওকে প্রশ্ন করছে, এই তুমি কি চর্যাপদের গান গাইতে চাও, এখানে কি পাঞ্জাতন আছে? তখন বাউল অন্তর সরকার বলছে, পাঞ্জাতন নাই মানে? পাঞ্জাতন সৃষ্টির আগে পাঞ্জাতন সৃষ্টি করেছে হলো চর্যাপদ। কিভাবে? আমাকে বাউল অন্তর সরকার বলল যে আপনি শোনেননি, কায়া তরুবর পঞ্চবী ডাল চঞ্চল চিয়ে পৈঠকাল, এই যে পাঞ্জাতন এখানে আছে, শরীর গাছে পাঁচখানি ডাল অধীর মনে ঢুকে পড়ে কাল। এইভাবে তারা ব্যাখ্যা করে কিন্তু দেখাচ্ছেন। সেক্ষেত্রে এটা তো চর্যাপদের গানের পুনর্জাগরণ, এটা একটা ক্রিয়েটিভ কাজ হিসেবেই দেখা গেছে। এখানে বাউলরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছেন এবং তারা সেটাকে তাদের মতো করে ব্যাখ্যা করতেছেন এবং তাদের মতো করে সেটাকে প্রচার করতেছেন। তুমি প্রথমেই ভূমিকাতে বলছিলে যে আমি সম্প্রতি ইউনেস্কোর একটি মহাসম্মেলনে, সেখানে একটা সিম্পোজিয়ামে প্যারাগুয়াইতে বক্তৃতা করলাম, মূলত চর্যাপদের গানের পুনর্জাগরণ নিয়ে। আমার বক্তৃতার মূল যে অংশ সেটা তুমি সম্পাদনাও করেছে, ইংরেজি ভাষ্য। সেই ভাষ্যের ভিতরে কিন্তু আমি এই জায়গাগুলো নিয়ে ব্যাখ্যা করেছি যে কিভাবে আমাদের জনগোষ্ঠী চর্যাপদের গানের পুনর্জাগরণ করেছে এবং তার সঙ্গে তাদের নিজেদের সাধনার বিষয়টাকে কিভাবে যুক্ত করেছেন। তাহলে অনেক ভালো একটা আলোচনা করা হয়েছে, আর অনেক অনেক ধন্যবাদ সাইমন ভাই, সাইমন জাকারিয়া, ডক্টর সাইমন জাকারিয়া। অনেক ভালো লেগেছে। আর এটাই তো মনে হয় হতে পারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জড়িত প্রথম একটা বাংলা ভাষার ইন্টারভিউ আসলে। সো এটাও তো এ ব্যাপার একটু ঐতিহাসিক। অবশ্যই অবশ্যই এই ইতিহাস সৃষ্টির জন্য তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং হার্ভার্ড ইউনিভার্সিটিকেও ধন্যবাদ জানাই, বিশেষ করে তারা যে এই রকম একটা ইনিশিয়েটিভ নিয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের স্কলারদেরকে নিয়ে এবং যুক্ত করে, এবং এটা খুবই ভালো উদ্যোগ। কারণ ভাষিক যে জায়গাটা আছে সেই জায়গার ভিতর দিয়ে আমরা যদি বৈচিত্র্য নিয়ে সামনে এগোতে পারি, আমাদের মনে হয় যে একাডেমিক যে জায়গাটা আছে, ইন্টারন্যাশনাল একাডেমিক যে এরিনাটা, সেটা আরো বেশি বিস্তৃত হবে এবং আমরা অনেক দেশের গোপন সাধনার ঐতিহ্য সম্পর্কে আরো বিস্তৃত আলোচনা করতে পারবো এবং ভবিষ্যতের গবেষকদের জন্য এগুলো কাজে লাগবে। এই আমরা আজকে যেগুলো আলোচনা করলাম সেগুলোতে অনেক নতুন তথ্য আছে, সেই তথ্যগুলো নিয়ে নিশ্চয়ই বিস্তৃতভাবে আমি নিজেও হয়তো কাজ করব, তুমিও হয়তো কিছু আগ্রহ দেখাবে, অন্যরাও আগ্রহী হয়ে উঠতে পারে। সবাইকে আহ্বান জানাই বাংলাদেশে গবেষণা করতে আসার জন্য।
খুব ভালো লেগেছে। আর যেমন হতে পারে একটু আগে ইঙ্গিত দিয়েছি, মানে আমি একজন বিদেশি হিসেবে মাঝে, মাঝে কথা শুনি বা এরকম একটা মতামত আমি জানতে পারি যে, ও এরকম গুপ্ত তথ্য বা এরকম গভীর কিছু এটা খুব অদ্ভুত বা এটা তো কোনো মূল্য নেই বা এরকম কিছু নেই। আর তুমি আসলে তো কথা বলার পর আমি বুঝতে পারছি যে অ্যা বাংলাদেশের মধ্যে কত গভীর একটা সংস্কৃতি, কত গভীর তত্ত্ব আছে যে আসলে যদি আমরা শুনতে পারি আর একটু খেয়াল করি, তাহলে আসলে অনেক, অনেক কিছু শুধু অ্যাম গুপ্ত তথ্য নিয়ে জানতে পারি না। আসলে মানুষ আর আম সমাজ আর সবকিছু নিয়ে। সো এটাই তো খুব ভালো একটা প্রিভিলেজ আমাদের জন্য যে আসতে পারতে আর অ্যা আলোচনা করতে পারতে আমাদের জন্য। তোমাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হুম, হুম। থ্যাংক ইউ। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ജ്ഞാനഭക്തിപരാക്കിയ സംകോലം നിരന്തര സന്തോഷം നിത്യതിരപ്തി സുഖിർവം സ്വച്ഛിദാനന്ദ സ്വരൂപം നിരുഷ്കിളയ പോദ ഭവനാദി